ওকে, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। ওকে, সো আগের দিন আমরা এই অবধি কমপ্লিট করেছিলাম যে হোয়াট আর দ্য এক্সেপশনস টু দ্য ল অফ সাপ্লাই, সরি ল অফ ডিমান্ড, অ্যান্ড ডিমান্ডের যা যা ডিটারমিনেন্টস বা সবটাই আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সাপ্লাই দিয়ে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে আমি প্রথমে দিনই বলেছিলাম দেয়ার ওয়্যার অ্যাকচুয়ালি টু ফোর্স ইন অ্যান ইকোনমি, যেটা দিয়ে পুরো একটা ইকোনমি কন্ট্রোল হয় বা একটা ইকোনমি চলে, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, দ্য টু ফোর্স। আমরা ডিমান্ড কারা করি? আমরা যারা কনজিউমার তারা ডিমান্ড করি, আর সাপ্লাই কারা করে? যারা আমরা যারা সাপ্লাই নিচ্ছি তারা আমাদেরকে সাপ্লাই দেয়, ঠিক আছে? এ মানে যারা আমাদেরকে প্রডিউসার বলতে পারি বা সাপ্লায়ার বলতে পারি, যা ইচ্ছা বলতে পারি, তা আমাদেরকে যারা সাপ্লাই করে। এবার বিষয়টা হচ্ছে হোয়াট ইজ দ্য ল অফ সাপ্লাই দেন? ইফ দ্য ল অফ ডিমান্ড টেলস আস দ্যাট if the price of a particular commodity goes up, then its demand decreases, and if the price of a particular commodity goes down, its demand increases. So what is the funda from supply? What is the definition from the side of supply? In case of a supply, whenever we are just if we see that suppose I am a producer or you are a producer, you are producing pen or you are producing something else. Now the question comes, suppose if the market price goes up, if you are a producer, you are a supplier, if the market price goes up, then as a producer, from the point of view from a producer, what will be your reaction? Will you increase your supply or will you decrease your supply? যখন কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে তখন কি আমরা আমাদের সাপ্লাইটাকে বাড়িয়ে দেবো, না সাপ্লাইটাকে ইমিডিয়েট কমিয়ে দেবো? আমরা যখনই কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে, যারা প্রডিউসার হয় মানে যারা সাপ্লাই করে, তারা মেন কি চায় সবসময়? তারা চায় যে দামটাকে মার্কেটে আরো বেশি করে একটু বাড়িয়ে দিই, আরো বেশি করে বাড়িয়ে দিই। কারণ কি মার্কেটে যদি দামটাকে যদি বাড়িয়ে দিই তাহলে সাপ্লাইটাকেও যদি বাড়িয়ে দিই, এখন যত যত বেশি বিক্রি করব তত বেশি আমি প্রফিট আর্ন করব, তত বেশি প্রফিট আমি ইনকাম করব বা তত বেশি প্রফিট কিন্তু আমি আর্ন করব, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে যে যদি এটাই হয় আমার কাছে, যদি সাপ্লাইয়ের ক্ষেত্রে এটাই হয়, তাহলে আমি যখনই সাপ্লাইয়ের ক্ষেত্রে এই কাজটা করছি, তার মানে দ্য ল অফ সাপ্লাই টেলস আস দ্যাট ওয়েন দ্য প্রোডাক্ট প্রাইস গোজ আপ, the supply of the product also goes up, and when the product price goes down, the supply of the product also goes down. So there is some kind of positive relationship between supply and the price level. Okay, নাও তাহলে আমরা ল অফ সাপ্লাই দিয়ে এটা দেখছি যে তাহলে আমাদের কিছু একটা পজিটিভ ইয়ে আছে, যে আমাদের সাপ্লাই এর সাথে আমাদের ইয়ের তাহলে একটা পজিটিভ রিলেশন আছে, এবং এই পজিটিভ রিলেশনটা থাকার কারণে তাহলে আমরা যত আমাদের প্রাইস বাড়াচ্ছি তার সাথে সাথে আমাদের কাছে কিন্তু আমাদের কোয়ান্টিটি সাপ্লাইও আস্তে 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 বাড়ছে। তাহলে আমাদের যদি কোয়ান্টিটি সাপ্লাইও বাড়ে আর আমাদের প্রাইসও বাড়ে, তাহলে ল অফ সাপ্লাই আমাদেরকে বলছে তা প্রাইস আর সাপ্লাই এর মধ্যে, প্রাইস আর সাপ্লাই এর মধ্যে কিন্তু একটা পজিটিভ রিলেশন আছে। তার মানে পজিটিভ রিলেশন মানে হচ্ছে আমরা যেরকম আগের দিন বলছিলাম যে ডিমান্ডের ক্ষেত্রে যে আমরা যদি প্রাইস আর ডিমান্ডের মধ্যে মানে ডিকিউ বাই ডিপি করি, মানে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিউ টু চেঞ্জ ইন প্রাইস, এটার ভ্যালু সবসময় এটার ভ্যালু কিন্তু লেস দ্যান জিরো আসে, মানে একটা নেগেটিভ কোফিসিয়েন্ট আসবে। কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে তাহলে যদি আমরা ডিকিউএস মানে ডিকিউডি মানে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড আর ডিকিউএস মানে হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড, তাহলে আমরা যদি ডিকিউএস বাই ডিপি করি মানে প্রাইসের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাবো? আমরা একটা পজিটিভ কোফিসিয়েন্ট পাবো। কারণ কি প্রাইস যত চেঞ্জ হয়, প্রাইস যদি বাড়ে তাহলে কোয়ান্টিটি সাপ্লাইও বাড়ে, আর প্রাইস যদি কমে তাহলে কোয়ান্টিটি সাপ্লাইও কমে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে তাহলে মেন মোটিভ হচ্ছে কিন্তু প্রফিট মোটিভ। যে কোনো ফার্ম কিন্তু অপারেট করছে তার কারণই হচ্ছে প্রফিট মোটিভে অপারেট করছে, এবং যদি সে প্রফিট মোটিভে অপারেট করে তাহলে সে সবসময় কি করবে? যত জিনিসপত্রের দাম বাড়বে সে তত কিন্তু তার কোয়ান্টিটি সাপ্লাইও কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দেবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে ল অফ সাপ্লাইয়ের জন্য আমরা কি কি অ্যাজাম্পশনস গুলোকে হোল্ড করি। প্রথম অ্যাজাম্পশনস যেটা হোল্ড করি সেটা হচ্ছে যে আমাদের যে কস্ট অফ প্রোডাকশন, আমরা যেই জিনিসটাই তৈরি করি না কেন সেই কস্ট অফ প্রোডাকশনটা কিন্তু আমাদের রিমেন্স কনস্ট্যান্ট। মানে আমি এইমাত্র এক্সাম্পল দিচ্ছিলাম, ইফ ইউ আর প্রডিউসিং পেন, you are producing pen and you saw that the price of the pen goes up in the market, so what you have done, you started supplying more pen from the next day. But there is a crucial assumption that the cost of production, anything you produce, that should remain constant, because if the cost of production goes up, মানে খুব মানে ইজি ভাষায় যদি আমি বলতে চাই, পেনটা তৈরি করতে গেলে পেনের কালি লাগে, পেনের একটা প্লাস্টিক বডি লাগে, অনেক কিছু লাগে। তা সেটারও যদি দাম বেড়ে যায় তাহলে কি তুই আর সাপ্লাই বেশি করে করবি? তার উত্তর হচ্ছে না, করবি না। কারণ কি তোকে তো তৈরিও করতে হচ্ছে বেশি দামে।
তোকে তৈরিও করতে হচ্ছে বেশি দামে, উল্টে মার্কেটেও বিক্রি করছিস বেশি দামে, কিন্তু তাহলে কি আর তুই বেশি সাপ্লাই করবি? তার উত্তর হচ্ছে না, তাহলে আমি করবো না। তাহলে আমাকে এটা অ্যাজাম্পশনে ধরে নিতে হবে যে আমার কস্ট অফ প্রোডাকশন, যে পেনটা আমি তৈরি করছি তার কস্ট অফ প্রোডাকশন কিন্তু, তার মানে তার পেনের কস্ট অফ প্রোডাকশন কিন্তু আলটিমেটলি আমার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম, যে পেন হোক বা পেন্সিল হোক বা যা কিছু প্রোডাকশন করি, কারণ কি আমার যদি জিনিসপত্র তৈরি করতে গেলেই দাম বেশি লাগে, তাহলে কি আমি আর বেশি সাপ্লাই করবো মার্কেটে? না, আমার তো তৈরি করতেই বেশি খরচ লেগে আছে, তাহলে আর কি সাপ্লাই করবো? তাহলে কস্ট অফ প্রোডাকশন শুড বি রিমেন কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে টেকনোলজি অফ প্রোডাকশন রিমেন্স আনচেঞ্জড। আমাদের যে টেকনোলজি আছে প্রোডাকশনের টেকনোলজি, সেটা কিন্তু আনচেঞ্জ। মানে ধর সাপোজ তোর কাছে এমন একটা টেকনোলজি এলো নতুন, যেটা তোর কাছে খুব দামি হয়ে গেল, খুব বেশি দাম হয়ে গেল, তাহলে কি তুই বেশি সাপ্লাই করবি যতই মার্কেটে দাম বাড়ুক? মানে আগে আমি কথার কথা বলছি, ইফ ইউ হ্যাভ আ মেশিন, যে তোর একটা পেন তৈরি করতে আগে 5 টাকা লাগতো, তুই মার্কেটে সেটাকে 8 টাকায় বিক্রি করতিস, কিন্তু তুই এখন দেখলি মার্কেটের প্রাইসটা 10 টাকা হয়ে গেছে, পেনটার মার্কেটের প্রাইস 8 টাকা থেকে বেড়ে 10 টাকা হয়ে গেছে। তো তুই কি করলি? তুই সঙ্গে সঙ্গে পেনের যে জন্য একটা নতুন মেশিন আনলি, কিন্তু সেই নতুন মেশিনটা এনে তুই দেখছিস যে তোর কস্টিং পড়ে যাচ্ছে 8 টাকা করে, একটা পেন তৈরি করতেই খরচ লেগে যাচ্ছে। তাহলে তুই আগে তৈরি করতিস 5 টাকায়, আর তুই মার্কেটে বিক্রি করতিস 8 টাকা, তোর কাছে 3 টাকা করে প্রফিট থাকতো। কিন্তু এখন নতুন যে মেশিনটা এনেছিস, সেখানে তোর 8 টাকা কস্টিংই পড়ে যাচ্ছে, আর তুই বিক্রি করছিস 10 টাকা, তাহলে তোর কাছে 2 টাকা প্রফিট থাকে। তাহলে কি তুই সাপ্লাই আর বাড়াবি? তার উত্তর হচ্ছে তাহলে তুই আর সাপ্লাই বাড়াবি না। তাহলে আমার কাছে এই অ্যাজাম্পশনটা থাকতে হবে যে টেকনোলজি, আমার যে প্রোডাকশনের যে টেকনোলজি ছিল, সেটা আগেও যা ছিল এখনো তাই আছে। মানে আগেও যদি 5 টাকা লাগবে, এখনো 5 টাকাই লাগে। আগেও যদি 5 টাকা লাগতো, তাহলে এখনো 5 টাকাই লাগে। তাহলে আমি 5 টাকার থেকে 10 টাকায় বিক্রি করলে আমি এখন 5 টাকা করে প্রফিট করি, তাহলে আমি বেশি বেশি করে পেন মার্কেটে বিক্রি করবো। গভর্নমেন্ট পলিসি, ট্যাক্স সাবসিডিজ রিমেন আনচেঞ্জড। মানে ধর আগে তুই 5 টাকার পেনটাকে তৈরি করতিস, 8 টাকায় বিক্রি করতিস, গভর্নমেন্ট তোর ওপর একটা পার্টিকুলার ট্যাক্স চাপাতো, তুই যত পেন তৈরি করিস তার উপর একটা 0.5 ট্যাক্স চাপাতো। কিন্তু এখন গভর্নমেন্ট দামটা বেড়ে গেছে বলে তোর ওপর 0.5 না, তোর কাছে 2% ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। তোর কাছে 2% ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। তাহলে তোর কাছে যদি 2% ট্যাক্স চাপিয়ে দেয়, তাহলে তুই সঙ্গে সঙ্গে কি করবি? সঙ্গে সঙ্গে তুই বলবি না, আগে আমি তো যা লাভ করতাম তার অল্প টাকা ট্যাক্স দিতাম, এখন বেশি টাকা ট্যাক্স চলে যাচ্ছে, আমি তাহলে আর সাপ্লাইও বাড়াবো না। তাহলে দিস শুড বি আ ওয়ান থিং। আর প্রডিউসারের যে অবজেক্টিভ, সেটা কিন্তু সবসময় যেন প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়। মানে আমি যে প্রডিউসার, আমার অবজেক্টিভ যেন হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, আর নো এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস চেঞ্জ, মানে পরবর্তীকালে জিনিসটার দাম কমে যাবে বা বেড়ে যাবে সেটাও যেন না হয়, দিস ইজ অলসো ওয়ান অ্যাজাম্পশন। অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কন্ডিশনস রিমেন স্টেবল। মানে আমার যে ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্ট কস্ট বলতে পারিস, মানে হঠাৎ করে যুদ্ধ হলো, তেলের দাম মার্কেটে বেড়ে গেল, তা তেলের দাম যদি মার্কেটে বেড়ে যায়, আমি যেই প্রাইসে আগে সাপ্লাই করতাম, এখন থেকে আমাকে বেশি দাম দিয়ে তাহলে মাল পাঠাতে হয় অন্য জায়গায়, তাহলে কি আমি বেশি করে সাপ্লাই করবো? তার উত্তর হচ্ছে না, তাহলে আমি বেশি করে সাপ্লাই করবো না। তাহলে এইগুলো অ্যাসাম্পশনস গুলো যদি হোল্ড করে, তাহলে ল অফ সাপ্লাই বলছে আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট, দ্য কোয়ান্টিটি সাপ্লাইড অফ আ কমোডিটি ইজ ডিরেক্টলি রিলেটেড টু ইটস প্রাইস। অ্যাজ প্রাইস রাইজেস, কোয়ান্টিটি সাপ্লাই রাইজেস, and as price falls, quantity supply also falls. Okay. This is the thing. নাও হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ সাপ্লাই? ডিটারমিনেন্টস এর মধ্যে প্রথম হচ্ছে প্রাইস অফ দ্য কমোডিটি। আমরা আগের দিন ডিটারমিনেন্টস অফ ডিমান্ড পড়ছিলাম একটা ফাংশন হিসাবে। তো হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ সাপ্লাই? প্রথমটা হচ্ছে প্রাইস অফ দ্য কমোডিটি। কোনো একটা জিনিসের আলটিমেটলি দাম যদি কমে যায় বা বেড়ে যায়, তার উপর গেলে কিন্তু আলটিমেটলি সাপ্লাইটা চেঞ্জ করে। ঠিক আছে, মানে ফর এক্সাম্পল, হায়ার অনিয়ন প্রাইস ইন্ডিউসেস ফার্মার্স টু সেল মোর। যদি পেঁয়াজের দাম এখন মার্কেটে বেড়ে যায়, তাহলে কি করবে? বেশি বেশি করে পেঁয়াজ গোডাউন থেকে স্টক না করে এখন বেশি বেশি করে পেঁয়াজ মার্কেটে বিক্রি করবে। কস্ট অফ প্রোডাকশন, এইমাত্র বললাম, দ্য ইনপুটস উইচ ইউ ইউজ, যেটাকে আমরা বলি র মেটেরিয়ালস, আমরা যেটা তৈরি করতে কাজে লাগে, পেন তৈরি করি বা কম্পিউটার তৈরি করি বা টিভি তৈরি করি, যাই তৈরি করি, আমার তো কিছু ইনপুটস লাগে, বা একটা স্মার্টফোন তৈরি করি, সেটা তৈরি করতে গেলে আমার যা যা কস্ট অফ ইনপুটস লাগে, সেটার কিন্তু দাম যেন ডিটারমিনেন্টটা যেন, সেটাও একটা ডিটারমিনেন্ট। কারণ কি, যদি সেটার দাম কমে বেড়ে যায়, তাহলে কিন্তু সাপ্লাইকে এফেক্ট করে। যদি আমার র মেটেরিয়ালস বা ইনপুটেই প্রচুর টাকা কস্টিং পড়ে যায়, তাহলে কিন্তু আমার সাপ্লাই কি করে? আমার সাপ্লাই কিন্তু মার্কেটে ফল করে যায়। ঠিক আছে, টেকনোলজি, টেকনোলজি যদি আমার ইমপ্রুভ করে যায়, তাহলে অনেক সময় কি হয়? সাপ্লাই রাইজ করে। কারণ কি, মানে কারণ কি, কোনো জিনিস আগে, জাস্ট অ্যান এক্সাম্পল, যে আমাদের কাছে আগে একটা যে জিনিসটাকে আমরা ম্যানুয়ালি করতাম, এখন সেটা আমরা অটোমেটিক ওয়েতে করি। তাহলে টেকনোলজি যদি বেড়ে যায়, তাহলে তার সাপ্লাই কি হবে? সঙ্গে 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 সঙ্গে। আগে আমার কাছে এমন একটা মেশিন ছিল, যেটা দিয়ে আমি সারা, জাস্ট আই গিভ দ্য এক্সাম্পল অফ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম। তাঁতের শাড়ি দেখেছিস? তা হ্যান্ডলুম কি? হ্যান্ডলুম আমরা যে খাদির জামা কাপড় পরি বা যে হাতে বোনা, যে আমরা বলি হ্যান্ডলুম। আর পাওয়ারলুম কি? পাওয়ারলুম মানে যেটা মেশিনে হচ্ছে, সেটা শাড়ি হতে পারে, জামা কাপড় হতে পারে, যাই হতে পারে। তা হ্যান্ডলুমে সারা মাসে বা সারা সপ্তাহে একটা শাড়ি বোনা যায়, খুব যদি খাটাখাটনি করে একটা কি দুটো শাড়ি বোনা যায়। আর সেটাই পাওয়ারলুমে একদিনে 10টা শাড়ি হয়ে যাচ্ছে। তার মানে when technology comes into the account, তাহলে সাপ্লাইকেও আমরা কিন্তু বাড়াতে পারি।
গভর্নমেন্ট পলিসিস এইমাত্র বললাম, প্রাইস অফ রিলেটেড গুডস, আমাদের যেই জিনিসপত্রগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করে, মানে আমাদের যদি দেখা যায় যে এখন দুটো ধর, ইফ ইউ হ্যাভ টু প্লটস অফ ল্যান্ড and you, if you have one plot of land, suppose if you have one plot of land, you can either go for rice or either you can go for wheat, তুই দুটো জিনিস চাষ করতে পারিস, অথবা রাইস অথবা হুইট। তুই দেখবি যেটার মার্কেটে দাম বেশি তুই সেটাকেই সাপ্লাই বাড়িয়ে দিবি, তার মানে কিন্তু আমার কিন্তু প্রাইস অফ রিলেটেড গুডস এর কিন্তু ভ্যালু হয়। মানে যদি আমার রাইসের দাম বেশি পাই হুইটের থেকে, তাহলে আমি কি করবো, এই প্লট অফ ল্যান্ডে তাহলে আমি রাইস চাষ করব, দিয়ে মার্কেটে রাইসকে দেবো। আর যদি আমার হুইটের দাম বেশি হয় তাহলে আমরা হুইট চাষ করবো, দিয়ে হুইটটাকে দেবো, রাইসটাকে আমরা দেবো না। ঠিক আছে। নাম্বার অফ সেলার্স অর ফার্মার্স, বা আমার কাছে কতগুলো সেলার আছে, দ্যাট অলওয়েজ রিমেম্বার, মানে আমাদের কাছে কিন্তু যদি প্রচুর সেলার হয়, আমিও তৈরি করছি, তুইও তৈরি করছিস, সবাই তৈরি করছে, তাহলে যত বেশি সেলার হবে, যত বেশি ফার্ম হবে, তত কিন্তু আমাদের মার্কেট সাপ্লাইও আরো বেশি হবে। ঠিক আছে। ন্যাচারাল ফ্যাক্টরস অর ক্লাইমেট, ন্যাচারাল ফ্যাক্টরস অর ক্লাইমেটের মধ্যে হচ্ছে যে এটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ কি যে কোনো কিছু, যেরকম মনসুন, হাই মনসুন হলে আমাদের চাষবাস খুব ভালো হবে, বা আমাদের যদি পাহাড়ি এলাকায় প্রচুর বরফ পড়ে যায় তাহলে আমাদের অ্যাপেল বা অরেঞ্জ যেগুলো পাহাড়ি এলাকায় হয় তার কিন্তু আলটিমেটলি এফেক্টেড হবে। তাহলে মনসুনেও একটা প্রবলেম, মানে ক্লাইমেট একটা বড় ইন্ডিকেটর বা ডিটারমিনেন্ট। আর এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস রাইজ, কোনো জিনিসের যদি আলটিমেটলি দাম পরবর্তীকালে বাড়ার একটা কথা সম্ভাবনা থাকে, তাহলে মানুষ কি করে, মানুষ সেটাকে স্টকে রেখে দেয়, স্টকে রেখে তারপরে সেটাকে আস্তে 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 মার্কেটে বেচে, যাতে কিনা আমরা বেশি টাকা দিয়ে ওটাকে পরে বেচতে পারি। মানে আমি যদি ভাবি যে আমার এখন হাতে 1 লক্ষ স্মার্টফোন আছে, তো আমি যদি জানি যে কদিন বাদই ফ্রিডম সেলের জন্য এখন দাম প্রচুর কম যাচ্ছে, আবার কিছুদিন পর দামটা মারাত্মক স্মার্টফোনের বেড়ে যাবে, তাহলে আমি কি করবো, 1 লক্ষ স্মার্টফোনের মধ্যে হয়তো 20,000 স্মার্টফোনকে আমি ছাড়বো, বাদ বাকি 80,000কে স্টক করে রেখে দেবো। যেই বাজারে আবার নতুন ওই দাম বাড়বে তখন আমি 80,000 স্মার্টফোনকে বাজারে ছেড়ে দেবো। তাহলে ফিউচার প্রাইসের এক্সপেকটেশনও কিন্তু মারাত্মক পরিমাণে ম্যাটার করে। এবার হচ্ছে একটা সাপ্লাই শিডিউল বা সাপ্লাই কার্ভটাকে আঁকবো কি করে। আমি এইমাত্র বলছিলাম একটা সাপ্লাই কার্ভকে আঁকার জন্য আমরা যদি এরকম একটা ইকুয়েশন ধরে নিই, কোয়ান্টিটি সাপ্লাইড ইকুয়ালস টু এ প্লাস এ প্লাস প্রাইস, মানে ধর বিপি এরকম করে দিলাম। ওকে, তাহলে আমরা যদি এরকম একটা করে দিই, বিপি মানে হচ্ছে পিটা হচ্ছে প্রাইস, পিটা হচ্ছে প্রাইস অফ দ্য প্রোডাক্ট, তাহলে যদি আমি ডি ডেল কিউ এস বাই ডেল পি করি, তাহলে আমি কি পাবো, এখান থেকে পাবো বি, বি ইজ হোয়াট, পজিটিভ। তাহলে আমি বলতে পারবো যে আমার প্রাইসের সাথে কোয়ান্টিটি সাপ্লাইডের কিন্তু একটা পজিটিভ রিলেশন আছে। তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে তোমার কাছে পার প্যাকেট দাম কত আর তুমি কতটা করে সাপ্লাই করো। যখন তোমার কাছে পার প্যাকেট 20 টাকা দাম, মানে আমার কাছে যখন 20 টাকা দাম, তখন তুমি সাপ্লাই করো 15টা কোয়ান্টিটি। ঠিক আছে, তখন তোমার কাছে যখন 20 টাকা দাম, তাহলে এখান থেকে হচ্ছে 20, তুমি তখন করো হচ্ছে 15টা কোয়ান্টিটি, আর তুমি কোন পয়েন্টে আছো, এ পয়েন্টে আছো। যখন 40 টাকা দাম তুমি 35টা করছো, তাহলে যখন 40 রুপিস, এখানে যদি 40 হয়, তাহলে আমার কাছে তুমি কতগুলো করছো, তখন তুমি 35 খানা তুমি সাপ্লাই করছো। এরকম করতে করতে আমরা বিভিন্ন পয়েন্টস, তার প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে বিভিন্ন রকম প্লটিং করে আমরা যে কার্ভটা পেয়েছি পয়েন্টগুলো দিয়ে এ বি সি ডি ই, আমরা যে কার্ভটা পেয়েছি এই কার্ভটাকে কিন্তু আমরা বলি হচ্ছে সাপ্লাই কার্ভ। দিস কার্ভ ইজ নোন অ্যাজ সাপ্লাই কার্ভ। নাও আমাদের ডিমান্ড কার্ভটা কিরকম ছিল, ডিমান্ড কার্ভটা ছিল ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভলি স্লোপ, কারণ কি প্রাইসের সাথে ডিমান্ডের একটা নেগেটিভ রিলেশন ছিল। আর আমাদের সাপ্লাই কার্ভটা কি হলো, আমাদের সাপ্লাই কার্ভটা হলো আপওয়ার্ড স্লোপিং বা পজিটিভলি স্লোপ। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু আমাদের কাছে ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ আর মার্কেট সাপ্লাই কার্ভকে কেরম ভাবে দেখতে পারি, জাস্ট লাইক দ্য কনসেপ্ট অফ ডিমান্ড। আমরা এই মাত্র যেটাকে প্লট করলাম ইন দ্য পয়েন্টস বাই পয়েন্ট, আমরা যে এই প্রত্যেকটা পয়েন্টে কতটা দামে কতটা কোয়ান্টিটি সাপ্লাই দিচ্ছি, সেটাকে দ্বারা যেটা করলাম সেটা হচ্ছে কিন্তু আমাদের কাছে ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ। ঠিক আছে, আর আমরা যদি সেখানেই রেসপেক্টে দেখি, আমরা যদি দেখি যে আমাদের কাছে মার্কেট সাপ্লাই কার্ভটাকে দেখি, মার্কেট সাপ্লাই কার্ভ মানে কি, আমরা সবারটাকে যদি হরাইজন্টাল সামেশন করি, আগের দিন জাস্ট তোকে যেরকম শেখালাম যে ধর পার্টিকুলার এইটাকে একদম, মানে এতটা ডিস্টেন্স নিয়ে নিলি ফর এ পার্টিকুলার প্রাইস, এতটা ডিস্টেন্স নিয়ে নিলি, এতটা ডিস্টেন্স নিয়ে নিলি, তুই সব কটাকে যোগ করে দিলি, তাহলে তুই এখান থেকে পেয়ে গেলি মার্কেট সাপ্লাই কার্ভ। তো দিস ইজ হোয়াট উই কল্ড অ্যাজ মার্কেট সাপ্লাই কার্ভ। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমার ইন্ডিভিজুয়াল সাপ্লাই আর মার্কেট সাপ্লাইয়ের মধ্যে তাহলে আমি তো দেখতে পেলাম। এবার জাস্ট লাইক ডিমান্ড, আমাদের কিন্তু ইয়েতেও কিন্তু সাপ্লাইয়ের কনসেপ্ট আছে যে এক্সপ্যানশন অফ সাপ্লাই আর কন্ট্রাকশন অফ সাপ্লাই। এক্সপ্যানশন অফ সাপ্লাই মানে হচ্ছে when you are moving from a point from A to B, মানে তোর due to the increase in price, suppose in case of P এখানে এটা 20 টাকা দাম আর এটা হচ্ছে 40 টাকা দাম, তাহলে when the price increases what will happen to the supply, the supply will also increase, তাহলে আমাদের সাপ্লাইটা কি হবে, সাপ্লাইটাও কিন্তু তখন বেড়ে যাবে। তো আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি মুভ করি, তাহলে সেটাকে বলা হয়, যেহেতু বেড়ে যাচ্ছে সাপ্লাইটা, তাই জন্য সেটাকে বলা হয় এক্সপ্যানশন অফ দ্য সাপ্লাই কার্ভ, এক্সপ্যানশন অফ দ্য সাপ্লাই কার্ভ।
বা অনেকে বলে মুভমেন্ট আপ দ্য কার্ভ, মুভমেন্ট আপ দ্য কার্ভ, বা অনেকে বলে এক্সপ্যানশন অফ দ্য সাপ্লাই কার্ভ। মুভমেন্ট আপ দ্য কার্ভ মানে আমি উপর দিকে মুভমেন্ট করছি কার্ভে, বা অনেকে বলে এক্সপ্যানশন অফ দ্য সাপ্লাই কার্ভ। আর যদি আমরা নিচের দিকে করি, মানে যদি আমরা নিচের দিকে করি, তখন সেটাকে বলা হয় কন্ট্রাকশন অফ সাপ্লাই কার্ভ, তখন সেটাকে কিন্তু বলা হয় কন্ট্রাকশন অফ সাপ্লাই কার্ভ। ঠিক আছে, কন্ট্রাকশন অফ সাপ্লাই কার্ভ মানে হচ্ছে আমরা তখন কি করি, মুভমেন্ট ডাউন দ্য কার্ভ। মুভমেন্ট ডাউন দ্য কার্ভ মানে হচ্ছে যে আমার কাছে যদি জিনিসপত্রের দাম কমে যায়, মানে ধর এখান থেকে তুই উল্টো দিক থেকে দেখছিস, 40 টাকা ছিল, এখন দামটা হয়ে গেছে 20 টাকা, তাহলে যখন জিনিসপত্রের দাম কমে যাচ্ছে, তখন আমার 40 টাকা যখন ছিল, আমি তখন এতটা কোয়ান্টিটি সাপ্লাই করতাম Q1, আর যখন আমার কাছে 20 টাকা দাম হয়ে গেল, তখন আমি এতটা কোয়ান্টিটি সাপ্লাই করি Q2। তাহলে Q1 থেকে Q2 ফল করে যাচ্ছে, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে কন্ট্রাকশন অফ দ্য সাপ্লাই কার্ভ, মানে সাপ্লাই কিন্তু কমে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে মুভমেন্ট ডাউন দ্য কার্ভ, আমরা উপর থেকে নিচে কিন্তু নামছি। ঠিক আছে, তাহলে দেয়ার আর টু থিংস, মুভমেন্ট আপ দ্য কার্ভ, মুভমেন্ট ডাউন দ্য কার্ভ। আর একটা ব্যাপার, যেরকম ডিমান্ডের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, ইফ দেয়ার ইজ নো চেঞ্জ অফ, ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন দ্য ডিমান্ড কার্ভ অর শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ রাদার দ্যান ইটস ওন প্রাইস, যদি নিজের দামের কারণ ছাড়া অন্য কোনো কারণের জন্য যদি ডিমান্ড ইনক্রিজ করতো, তাহলে আমরা তাকে কি বলতাম, আমরা তাকে বলতাম শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ, বা আমরা বলতাম চেঞ্জ ইন ডিমান্ড। এখানেও ঠিক সেরকম হয়, যদি নিজের দামের পরিবর্তন ছাড়া অন্য কোনো কারণে সাপ্লাই চেঞ্জ হয়েছে, মানে ধর দাম চেঞ্জ করেনি, দাম বাড়েনি, কিন্তু হয়তো আমি দেখছি মার্কেটে পটেটোর যে সাপ্লাই সেটা মারাত্মক পরিমাণ বেড়ে গেছে, তার কারণ কি, কারণ এবারে হয়তো আলু চাষ খুব ভালো হয়েছে, ওয়েদার কন্ডিশনস খুব ফেভারেবল ছিল, এবং সেই কারণে কিন্তু আলু চাষ খুব ভালো হয়েছে। তাহলে যদি নিজের ছাড়া, ডিমান্ড ছাড়া যদি কোনোভাবে সাপ্লাই বেড়ে যায়, তাহলে সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে ইনক্রিজ অফ দ্য সাপ্লাই, এবং সেটা হচ্ছে রাইট ওয়ার্ড শিফট হয়। আমাদের সাপ্লাই কার্ভ যখন অন্য কোনো কারণ, মানে সেটা অন্য অনেক কারণ হতে পারে, আমার অন্য জিনিসের দাম হয়তো কমে বেড়ে গেছে, বা অন্য জিনিসের দাম কমে গেছে, বা আমার মার্কেটে হয়তো এবারে খুব ভালো ক্লাইমেট কন্ডিশনস এর জন্য আমি বেশি চাষ করতে পেরেছি, বা আমার ইনপুটস যেটা র মেটেরিয়ালস ব্যবহার করি তার দাম এতটাই মার্কেটে ফল করে গেছে যে আমি এখন বেশি দামে ওটাকে বিক্রি করতে পারছি, অনেক কিছু হতে পারে। সে তার জন্য নিজের দামের পরিবর্তন ছাড়া যদি সাপ্লাইয়ের কোনো চেঞ্জ হয়, তাহলে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে ইনক্রিজ ইন সাপ্লাই, তাহলে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে ইনক্রিজ ইন সাপ্লাই। ঠিক আছে, আর যদি আমাদের নিজের দামের পরিবর্তন ছাড়া ফর রাদার দ্যান ইটস ওন প্রাইস, যদি সাপ্লাই অন্য কোনো কারণে কমে যায়, এবারে হিমাচল প্রদেশে খুব বরফবারি হয়েছে, তাই জন্য আমাদের হয়তো কোনো রকম ভাবে আমরা আপেলের চাষ ভালো পাইনি, বা এবারে দার্জিলিং এ প্রচুর বাজে বৃষ্টি হয়েছে, ফ্লাড হয়ে গেছে, তাই জন্য চা বাগানের চাষ ভালো হয়নি, তাহলে সাপ্লাই অন্য কোনো কারণে কমে যেতেই পারে। তা সেই কারণে যদি কমে যায়, তখন সেটাকে বলা হয় ডিক্রিজ ইন সাপ্লাই। আর সাপ্লাই যদি ইনক্রিজ করে নিজের প্রাইস ছাড়া, তখন সেটা শিফটটা হয় কোন দিকে, রাইট ওয়ার্ড। আর যদি সাপ্লাই ডিক্রিজ করে নিজের প্রাইস ছাড়া অন্য কোনো কারণে, তাহলে তার শিফটটা হয় হচ্ছে লেফট ওয়ার্ড। দিস ইজ দ্য মুভমেন্ট অফ দ্য সাপ্লাই কার্ভ। ঠিক আছে, এইবার এই হচ্ছে তোদের কাছে ডিমান্ড আর সাপ্লাই এর কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই বললাম দেয়ার আর টু ফোর্স, একটা হচ্ছে ডিমান্ড, একটা সাপ্লাই। ডিমান্ড আমি যদি খুব কুইক একটা রিক্যাপ করি, ডিমান্ডের ক্ষেত্রে কি হয়, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড হয় ওন প্রাইস, প্রাইস অফ রিলেটেড গুডস, মানে প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, অনেক কিছু হতে পারে। আর যদি আমরা সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখি, সাপ্লাইয়ের হয় হচ্ছে যে প্রাইস অফ দ্য প্রোডাক্ট, বা আলটিমেটলি ওয়েদার কন্ডিশনস, বা কস্ট অফ দ্য র মেটেরিয়ালস, টেকনোলজি, এগুলো সাপ্লাইয়ের ক্ষেত্রে ডিটারমিনেন্টস। ডিমান্ডের ক্ষেত্রে কি কি হয়, ডিমান্ডের ক্ষেত্রে আমাদের চেঞ্জ ইন ডিমান্ড আর চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। যদি আমার ডিমান্ডটা নিজের প্রাইসের চেঞ্জের জন্য যদি ডিমান্ড কমে বা বাড়ে, তাকে আমরা বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। এবং তখন কি হয়, তখন কিন্তু আমরা একই ডিমান্ড কার্ভের বিভিন্ন পয়েন্টে মুভমেন্ট করি। আর যদি আমাদের ডিমান্ড অন্য কোনো কারণে চেঞ্জ হয়, তখন আমরা বলি চেঞ্জ ইন ডিমান্ড। আর চেঞ্জ ইন ডিমান্ডের দুটো পার্টে আমরা করি, একটা হচ্ছে যদি ডিমান্ড আমাদের বেড়ে যায়, ভালো করে মনে করে দেখ, যখন আমাদের ডিমান্ড বেড়ে যায়, তখন আমাদের ডিমান্ডটা কোন দিকে শিফট করে, তখন আমাদের ডিমান্ডটা ওপর দিকে শিফট করে, রাইট ওয়ার্ড। আর যদি ডিমান্ড কমে যায়, তখন আমাদের ডিমান্ড কার্ভ কোন দিকে শিফট করে, তখন আমাদের লেফট ওয়ার্ড করে, এটা আগের নোটসে আমরা পড়েছি। ঠিক সাপ্লাইয়ের ক্ষেত্রেও সেম হয়, সাপ্লাইয়ের ক্ষেত্রেও আমাদের এক্সপেনশন আর কন্ট্রাকশন হয়, আর তার সাথে সাথে ইনক্রিজ ইন সাপ্লাই বা ডিক্রিজ ইন সাপ্লাই হয়। ইনক্রিজ ইন সাপ্লাই বা ডিক্রিজ ইন সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়, যে আমাদের যদি সাপ্লাইটা নিজের প্রাইসের কারণে চেঞ্জ করে, নিজের প্রাইসের জন্য যদি সাপ্লাই চেঞ্জ হয়, তখন আমরা বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড, চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড, বা অনেক সময় বলি এক্সপ্যানশন অফ সাপ্লাই বা কন্ট্রাকশন অফ সাপ্লাই। তখন কিন্তু আমরা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভমেন্ট করি। আর যদি আমাদের সাপ্লাইটা
অন্য কোনো কারণে শিফট হয়, অন্য কোনো কারণে, মানে যদি ওয়েদার কন্ডিশনস এর জন্য হতে পারে, টেকনোলজি ভালো হয়ে যেতে পারে, অন্য অন্য কোনো কারণের জন্য হয়, তখন আমরা বলি ইনক্রিজ ইন সাপ্লাই বা ডিক্রিজ ইন সাপ্লাই, ঠিক আছে। এবং সেটা কি হয়, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের কাছে সঙ্গে সঙ্গে আমাদের ইনক্রিজ ইন সাপ্লাই বা ডিক্রিজ ইন সাপ্লাই এর ক্ষেত্রে আমাদের সঙ্গে সঙ্গে সেটা রাইট ওয়ার্ড বা লেফট ওয়ার্ড শিফট হয়, ঠিক আছে। এই হচ্ছে তো ডিমান্ড আর সাপ্লাই এর মেন বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে, আমরা তো এই সাপ্লাই বা এত কথা বললাম, ডিমান্ড বললাম বা সাপ্লাই, এই নিয়ে তোর কোনো কোয়েশ্চেন থাকলে আগে করে নে, সাপ্লাই নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আগে বলে নে, করে নে, আমি বলছি তারপরে। সাপ্লাই নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বল। স্যার কোয়েশ্চেন নেই, মানে মানে একটা অবজারভেশন, মানে ট্রুথ হ্যাঁ একটা হ্যাঁ অবজারভেশন, মানে হ্যাঁ, দুটোই একই বলতে গেলে, মানে শুধু একটা নেগেটিভ স্লোপ একটা পজিটিভ স্লোপ একদম আর একদমই তাই, একদমই তাই, দুটোই সবই সেম, শুধু একটার পজিটিভ স্লোপ একটার নেগেটিভ স্লোপ, ঠিক আছে। আর একটা জিনিস হুম, লক্ষ্য করবি, সেটা হচ্ছে যখন তোরা শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ বা শিফট অফ দ্য সাপ্লাই কার্ভ, দুটো ক্ষেত্রে ভালো করে লক্ষ্য কর। শিফট অফ দ্য ডিমান্ড কার্ভের ক্ষেত্রে যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে কোন দিকে শিফট করে, যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে কোন দিকে শিফট করে, তাহলে দেখবি রাইট ওয়ার্ড শিফট করে, রাইট ওয়ার্ড রাইট ওপর ফার্স্ট, দিয়ে, ঠিক আছে। আর যদি ডিমান্ড কমে যায়, যদি ডিমান্ড কমে যায় তাহলে কোন দিকে লেফট শিফট করে, ফার্স্ট। লেফট ওয়ার্ড, নিচের দিকে শিফট করে, ডাউনওয়ার্ড বা লেফট ওয়ার্ড। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখ, যদি সাপ্লাই বেড়ে যায়, শিফট অফ দ্য সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখ, সাপ্লাই বেড়ে গেলে কি হয়, সাপ্লাই লেফট বেড়ে ওয়ার্ড গেলে শিফট হবে, লেফট ওয়ার্ড উল্টোটা। শিফট, উল্টোটা হয়ে যাবে, একদম। এটাই কিন্তু মাথায় রাখার জিনিস, এই কোয়েশ্চেনটা কিন্তু দেয়, ডিস্টিংগুইশ বিটুইন চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড অ্যান্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি শিফট অফ দ্য ডিমান্ড, এরকম কিন্তু কোয়েশ্চেন দেয়। বা সাপ্লাইয়ের থেকে চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড অ্যান্ড চেঞ্জ ইন সাপ্লাই, এরকম কোয়েশ্চেন কিন্তু অনেক সময় ইউনিভার্সিটি এক্সামে কিন্তু এক্সটার্নাল এক্সামে দেয়, ঠিক আছে। সো অল, মানে আমরা ডিমান্ড আর সাপ্লাই দুটো দিকই দেখলাম এবং দুটো দিককে আমরা অ্যানালাইজ করতে পারলাম। এবার কোয়েশ্চেন হচ্ছে যে মার্কেটটা ইকুইলিব্রিয়ামে যায় কিরম ভাবে এবং মার্কেটটার ইকুইলিব্রিয়াম প্রাইসকে আমরা কিরম ভাবে ডিফাইন করি, ঠিক আছে। প্রথম যে কথা হচ্ছে, এই যে ডিমান্ড বা সাপ্লাই, যে দুটোকেই আমরা দেখলাম, সেই দুটোর মধ্যে একটা কোথায় গেল, কোথায় গেল, ওকে আচ্ছা দাঁড়া, জাস্ট লেট মি ওয়েট। মার্কেট মার্কেট, আচ্ছা এই যে নোটসটা এখন তোকে দিচ্ছি, এটার আমি তোকে একটা আরো ভালো স্ট্যান্ডার্ডাইজ নোট দেবো, এটা জাস্ট ফর রেফারেন্স, এটাও তোকে পাঠিয়ে রাখবো, কারণ কি এখানে অনেক ডায়াগ্রামস মিসিং আছে, ডায়াগ্রাম গুলো নেই ঠিক করে, তাই জন্য বলছি যে এটার একটা স্ট্যান্ডার্ডাইজ ভার্সনও আমি দিয়ে দেবো, ঠিক আছে। মানে খুবই ভালো একটা ভার্সন, আমি সেটাও দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো, ওটাও দিয়ে দেবো, কিন্তু এটা থেকে আর পড়ার দরকার নেই। তার কারণ হচ্ছে যে এটা মানে জাস্ট একটা খুব রেফারেন্স হিসাবে তুই নিতে পারিস বা পড়তে পারিস, কিন্তু একটা প্রপার নোটে, আগের দিন যেরকম নোট পাঠিয়েছিলাম ওরকম প্রপার নোটও একটা দিয়ে দেবো, ঠিক আছে। নাও কামিং টু দিস মার্কেট প্রাইস, তারপরে আমরা আজকে মুভ করবো একটুখানি ইলাস্টিসিটির দিকে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এই মার্কেট প্রাইস যেটাকে আমরা বলছি, আমরা যদি খুব ফান্ডামেন্টাল হিসাবে দেখি, আমরা যদি এরকম একটা অ্যাক্সিসটা নিই এবং এখানে আমরা যদি দুটো, এদিকে মাপছি হচ্ছে প্রাইস, এদিকে প্রাইস মাপছি, আর এদিকে আমরা মাপছি কোয়ান্টিটি ডিমান্ড কমা কোয়ান্টিটি সাপ্লাই, ঠিক আছে। তা কোয়ান্টিটি ডিমান্ড, ডিমান্ড কার্ভটা কিরকম দেখতে হয়, ডিমান্ড কার্ভটা এরকম হয়। আর সাপ্লাই কার্ভটা কিরকম দেখতে হয়, সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড স্লোপিং হয়। এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ আর এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ, ঠিক আছে। আমাদের ডিমান্ড আর সাপ্লাই একে অপরকে যেই পয়েন্টে ইকুইলিব্রিয়েট করে, মানে একে অপরকে যেই পয়েন্টে কাট করে, ডিমান্ড আর সাপ্লাই একে অপরকে যেই পয়েন্টে কাট করে, সেই পয়েন্টটাকেই কিন্তু বলা হয় দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, একদম। তাহলে সেই পয়েন্টটাকেই বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এখানে ধর ডিমান্ড এন্ড সাপ্লাই একে অপরকে কাট করেছে এই পয়েন্টে, আমি নাম দিয়ে দিলাম এটার ই, এবং তাহলে তুই ইকুইলিব্রিয়াম পয়েন্ট হিসাবে এটা কি বলতে পারবি, যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হিসাবে, যে তাহলে তোর ইকুইলিব্রিয়াম প্রাইস কত, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত, তোর ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে এতটা আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে এতটা। মানে তুই যদি ওখান থেকে দুটো পারপেন্ডিকুলার টানিস on the x axis and on the y axis, then you will get equilibrium price, and if you cut a perpendicular on the y x axis, then you will get equilibrium quantity. তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইসটাকে আমরা বলি হচ্ছে পি স্টার, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাকে আমরা বলি হচ্ছে কিউ স্টার, ঠিক আছে, পি স্টার এন্ড কিউ স্টার। তাহলে দিস ইজ হোয়াট উই কল অ্যাজ
ইকুইলিব্রিয়াম অফ আ মার্কেট, ঠিক আছে, একটা মার্কেটের ইকুইলিব্রিয়াম তখনই কিন্তু আমরা এটাকে বলি, ঠিক আছে। নাও দেয়ার ইজ আ কোয়েশ্চেন রিগার্ডিং দ্য স্টেবিলিটি অ্যানালিসিস, এটার একটা ভয়ঙ্কর অ্যানালিসিস। স্টেবিলিটি কথাটাকে বলতে গেলে তোকে যদি খুব বোঝাই, ধর তোর কাছে একটা ক্যারাম বোর্ড আছে, তোকে আমি একটা স্ট্রাইকার দিলাম, স্ট্রাইকার দিয়ে বললাম তুই স্ট্রাইকারটা যত গায়ের জোরে পারবি মার, তুই আর তোর কাছে কোনো গুটি নেই কিছু নেই, তুই স্ট্রাইকারটাকে ক্যারাম বোর্ডে বিশাল জোরে হিট করলি, হিট করে তোর স্ট্রাইকারটা চারিদিকের বোর্ডে কোনায় ঠেকলো ঠুকলো, ঠেকে ঠুকে এসে তুই যেখান থেকে স্ট্রাইকারটাকে প্রেস করে মেরেছিলিস সে স্ট্রাইকারটা এসে ওখানেই দাঁড়ালো। তাহলে এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হচ্ছে তোর কাছে আবার ক্যারাম বোর্ড আছে, তোর কাছে স্ট্রাইকারটা আছে, তুই স্ট্রাইকারটাকে জোরে হিট করলি, তো চারিদিক দিয়ে ঘুরে তুই যেখান থেকে শুরু করেছিলি সেখানে না দাঁড়িয়ে তার একটা অন্য জায়গায় গিয়ে স্ট্রাইকারটা স্টপ করলো। তাহলে প্রথম আর দ্বিতীয় দুটো অ্যানালিসিসকে যদি আমরা ভালো করে দেখি, প্রথমটা হচ্ছে আমি যেখান থেকে আমার হিটিং পয়েন্ট থেকে শুরু করছি, যেখান থেকে শুরু করছি সেখানেই ঘুরে ফিরে গিয়ে কিন্তু আমার স্ট্রাইকার আবার এন্ড করছে, এবং আলটিমেটলি এটাকে তাহলে আমি বলতে পারছি দিস ইজ আ স্টেবল ইকুইলিব্রিয়াম, এটাকে আমি বলছি স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি আমি দেখি যে আমার এখানে আলটিমেটলি স্ট্রাইকার আলটিমেটলি যদি আমার অন্য দিকে ঘুরে টুরে আবার অন্য জায়গায় গিয়ে পড়ে যাচ্ছে, অন্য জায়গায় গিয়ে চেঞ্জ করে পড়ে যাচ্ছে, তাহলে সেটাকে কিন্তু আমি বলবো হচ্ছে আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে স্টেবিলিটি আর আনস্টেবিলিটি কথার মানে কি? স্টেবিলিটি আর আনস্টেবিলিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমাদের যদি আমাদের কোনোভাবে এক জায়গা থেকে আমরা স্টার্ট করি, এক জায়গা থেকে স্টার্ট করে আমরা অন্য জায়গায় গিয়ে আবার রিচ আউট করি, এবং যদি আমরা রিচ আউট করার পর সেখানে আমরা দেখি যে সেখান থেকে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমরা দাঁড়িয়ে নেই, তাহলে সেটাকে বলা হয় আনস্টেবল। আর যদি আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা অন্য যত জায়গায় ঘুরে আসি আবার ওখানেই যদি পৌঁছে যাই, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে স্টেবল অ্যানালিসিস, ঠিক আছে। তাহলে তখন বলা হয় সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম। এবার প্রশ্ন হচ্ছে আমাদের কি এটা স্টেবল না আনস্টেবল, ঠিক আছে। এর দুটো অ্যাকচুয়ালি ভিউ আছে, একটা মার্শালিয়ান ভিউ আর একটা ওয়ালরাশিয়ান ভিউ, ঠিক আছে। মার্শালিয়ান ভিউ আর ওয়ালরাশিয়ান ভিউ সেগুলো আমি করাবো, আমি জাস্ট আজকে আইডিয়া দিচ্ছি, আজকে আমি ঢুকছি না সেখানে, কারণ কি তুই প্রথম একদম ইকোনমিক্স পড়ছিস, আগে কখনো পড়িসনি, তো সেই রেসপেক্টে এখনই মার্শাল বা ওয়ালরাসটা বলা উচিত নয়। তার কারণ হচ্ছে একটুখানি আগে জিনিসটা কনসেপ্টটা বুঝে গেলে তখন মার্শাল বলি ওয়ালরাস বলি যাই বলি তখন দেখবি এমনি বুঝে যাচ্ছিস, কোনো সমস্যা হবে না। খুব সিম্পল ভাব, ইকোনমিক্স জানিস না, ইকোনমিক্স বুঝিস না, ম্যাথামেটিক্স অঙ্ক বুঝিস না, স্ট্যাটিস্টিক্স বুঝিস না, কিচ্ছু বুঝিস না, তুই নর্মাল সেন্সে ভাব। যখন বাজারে কোনো জিনিসের যদি ডিমান্ড সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যায়, তখন কি হয়? ডিমান্ড যদি সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যায়, যে কোনো জিনিসের বাজারে যে কোনো প্রোডাক্টের যদি চাহিদা, যে কোনো জিনিসের চাহিদা যদি সাপ্লাই এর থেকে বেশি হয়ে যায়, তখন সেই জিনিসটার দাম বেড়ে যায় না কমে যায় মার্কেটে? সেই জিনিসটার কিন্তু দাম মার্কেটে বেড়ে যায়, ঠিক আছে। এবার তুই যদি ভাবিস যে কোনো জিনিসের যদি দাম মার্কেটে বেড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে কি হবে? তার ডিমান্ড আবার কি করবে? সঙ্গে সঙ্গে ফল করবে। তার ডিমান্ড যদি ফল করবে, তার ডিমান্ড যদি সঙ্গে সঙ্গে ফল করে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবার কি করব? আমরা কিন্তু কোনোভাবে আবার আমাদের স্টেবল ইয়েতে চলে আসবো, আমরা কিন্তু আবার আমাদের ডিমান্ড ফল করে কিন্তু আমরা আবার কোয়ান্টিটিতে চলে আসবো। আবার উল্টোটাও হতে পারে, ধর কোনো জিনিসের যদি ডিমান্ডটা আলটিমেটলি সাপ্লাই, ধর এইখানেই যদি তুই ভালো করে দেখিস, ধর আমি এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কিউ স্টার। তা আমি যদি এরকম জায়গায় একটা পয়েন্ট নিই যার নাম হচ্ছে কিউ ওয়ান, তা আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে এই কিউ ওয়ান অনুযায়ী তোমার প্রাইস ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি, ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি মাপার জন্য কি করব? এই কিউ ওয়ান থেকে আমি একটা ডট 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 পারপেন্ডিকুলার লাইন টেনে দেবো হচ্ছে আমার একদম পুরো একদম দুটো লাইনের ওপর, যে দুটো লাইনের ওপর টেনে দেখবো কিউ ওয়ানটা কাকে আগে টাচ করছে, সাপ্লাইকে আগে করছে না ডিমান্ডকে আগে করছে। তাহলে আমি দেখতে পাচ্ছি ডিমান্ডকে আগে করছে, দিস ইজ আওয়ার ডিমান্ড কার্ভ, আর এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ। তাহলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার সাপ্লাই কতটা, ধর এখানের পয়েন্টের নাম হচ্ছে এ আর এই পয়েন্টের নাম হচ্ছে বি, তাহলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর সাপ্লাই অ্যাট কিউ ওয়ান, তাহলে তুই কি বলবি? আমার সাপ্লাই অ্যাট কিউ ওয়ান হচ্ছে আমার এ থেকে কিউ ওয়ান, ঠিক আছে, এ থেকে কিউ ওয়ান হচ্ছে আমার সাপ্লাই, ঠিক আছে। এর একটা রেসপেক্টিভ প্রাইস আছে, ডট 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 দিয়ে দেখে নিয়ে রেসপেক্টিভ প্রাইস হচ্ছে কত, এর রেসপেক্টিভ প্রাইস হচ্ছে ধর পি ওয়ান, ঠিক আছে, আর এটাকে আমি লিখে দিচ্ছি পি স্টার, ঠিক আছে, এটাকে লিখে দিচ্ছি পি স্টার। তাহলে তোর রেসপেক্টিভ প্রাইস হচ্ছে কত? রেসপেক্টিভ প্রাইস হচ্ছে পি ওয়ান। তাহলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে পি ওয়ান যখন দাম, তখন ডিমান্ড কত আর সাপ্লাই কত? যখন পি ওয়ান দাম এট প্রাইস পি ওয়ান, তোমার ডিমান্ড কত আর সাপ্লাই কত? তা ডিমান্ড সাপ্লাইটাকে মাপবি কি করে? কিউ ওয়ান থেকে তুই ডট 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 লাইন টেনে সাপ্লাই কার্ভের ওপর একটা টানলি আর ডিমান্ড কার্ভের ওপর একটা টানলি। সাপ্লাই কার্ভের ওপর যেখানে টানলি সেখানে তুই দেখতে পেলি যে তোর সাপ্লাই হচ্ছে এ কিউ ওয়ান, এতটা হচ্ছে তোর সাপ্লাই, তাহলে আমার সাপ্লাই হচ্ছে এ কিউ ওয়ান, এ কিউ ওয়ান, ঠিক আছে। তাহলে ডিমান্ড কতটা?
তাহলে ডিমান্ড হচ্ছে আমার কোথা থেকে মাপবো, তাহলে Q1 থেকে আমার ডিমান্ড কার্ভের ওপর কোন পয়েন্টে গিয়ে টাচ করেছে, এই পয়েন্টে, পয়েন্টের নাম কি বি, তাহলে এতটা হচ্ছে আমার ডিমান্ড, তাহলে আমার ডিমান্ড হচ্ছে BQ1। তাহলে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমার কাছে এখানে সাপ্লাই বেশি না ডিমান্ড বেশি, এখানে কিন্তু আমার কাছে সাপ্লাই বেশি, এখানে আমার কাছে সাপ্লাই কিন্তু অনেকটা বেশি। তাহলে যে কোনো জিনিসের যখন সাপ্লাই বেশি ডিমান্ড কম, মানে ডিমান্ড নেই বলতে গেলে, তাহলে সে কি করবে, আলটিমেটলি সাপ্লাই অত্যাধিক, তখন কি করবে, আর ডিমান্ড অনেক কম, তাহলে মার্কেটে আমরা সঙ্গে সঙ্গে আবার আমরা কিন্তু এই কিউ স্টারে কিন্তু আমাদের কোয়ান্টিটি কমাতে 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 আবার কিউ স্টারে ফিরে যাবো। আবার যদি তুই এদিক থেকেও দেখিস, এদিকে দেখবি ডিমান্ড বেশি সাপ্লাই কম, এদিকে যখন ডিমান্ড বেশি সাপ্লাই কম তখন কি হবে, ডিমান্ড বেশি সাপ্লাই কম, তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। তাই জন্য দেখ এতটা দাম, তাহলে যদি আমি এখানে একটা পয়েন্ট নিই Q0, এবং এই Q0 পয়েন্টে যদি দেখি সেটার প্রাইসটার নাম দিলাম ধর P2, তাহলে ধর এখান থেকে তোকে যদি কেউ জিজ্ঞেস করে এটার নাম দিয়ে C, এটার নাম দিয়ে D, তাহলে তোমার ডিমান্ড কতটা, ডিমান্ড হচ্ছে CQ0, C থেকে Q0 হচ্ছে ডিমান্ড, আর সাপ্লাই কতটা, সাপ্লাই হচ্ছে DQ0, তাহলে সাপ্লাই কম ডিমান্ড বেশি, তাহলে সাপ্লাই কম ডিমান্ড বেশি, তাহলে সাপ্লাই কম ডিমান্ড বেশি, তখন কি করবে, তখন মানুষজন ডিমান্ড আবার করতে 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 কিন্তু কিউ স্টারে আবার ইকুইলিব্রিয়াম করবে। কিন্তু এটার দুটো সেন্স আছে, ঠিক আছে, এটাকে আমি তোকে জাস্ট এখানে একটা নর্মাল এক্সাম্পল দিয়ে বোঝালাম। একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, যখনই ডিমান্ড বেশি হয়, সাপ্লাই মানে ডিমান্ড যখন বেশি হয় মানে সাপ্লাইয়ের থেকে, তখন মানুষ কি করে, ডিমান্ড যখন সাপ্লাইয়ের থেকে বেশি হয় বা সাপ্লাই যদি ডিমান্ডের থেকে বেশি হয়, তখন মানুষ কি করে, তখন সঙ্গে সঙ্গে যখনই ওইমাত্র তুই বললি যে প্রাইস বেড়ে যায়, তারা আমার কাছে, আমি খুব একদম এক্সাম্পল নিচ্ছি, আমার কাছে 100 কেজি অফ রাইসের কিন্তু ডিমান্ড আছে, 100 কেজি অফ রাইসের কি আছে, ডিমান্ড আছে, কিন্তু আমি মার্কেটে দেখতে পাচ্ছি অনলি 50 কেজি অফ রাইস কিন্তু অ্যাভেলেবেল, অনলি 50 কেজি অফ রাইস কিন্তু অ্যাভেলেবেল। তাহলে যদি 100 কেজি অফ রাইস ডিমান্ড থাকে আর যদি আমার 50 কেজি অফ রাইস আমার কাছে অ্যাভেলেবেল থাকে, তখন আমি কি করব, তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমার জিনিসটার দাম তাহলে বেড়ে যাবে, মার্কেটে দামটা বেড়ে যাবে, আর মার্কেটে যেই মুহূর্তে দাম বেড়ে যায় তাহলে ডিমান্ড কি হয়, আবার ফল করে যায়, তাহলে ডিমান্ড কিন্তু ফল করে আবার তার নিজের পজিশনে চলে আসবে। উল্টো দিকটা ভাব, তার 100 কেজি রাইসের সাপ্লাই আছে আর 50 কেজি রাইসের ডিমান্ড আছে, তাহলে সাপ্লাইটা বেশি, তাহলে সাপ্লাই বেশি হলে ডিমান্ড কম হলে তখন প্রাইস কি করে, সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ড যদি কম হয় তখন প্রাইস কি করবে, যে কোনো জিনিসের তখন প্রাইস ফল করবে। তাহলে প্রাইস যদি ফল করে যায়, ডিমান্ডের ল অফ ডিমান্ড আমাকে কি বলে, প্রাইস যদি ফল করে যায় তার জিনিসের দাম কি, তার চাহিদা কি হয়, এনিথিং প্রাইস যদি ড্রপ করে যায় তার ল অফ ডিমান্ড কি বলে, ডিমান্ড কি হয়, তার ডিমান্ড বেড়ে যায়, তাহলে আবার ডিমান্ড বেড়ে 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 কিন্তু তার একটা মেকানিজমে চলে আসবে। এই কারণে বলেছিল অ্যালফ্রেড মার্শাল, এই অ্যাডাম স্মিথ কিন্তু বলেছিল, সরি অ্যাডাম স্মিথ কিন্তু বলেছিল যে মার্কেটে একটা ইনভিজিবল হ্যান্ড কাজ করছে, যেটাকে আমরা বাংলায় বলছি অদৃশ্য হাত, ভূতের মতন কনসেপ্টটা, ইনভিজিবল, এই ইনভিজিবল হ্যান্ড প্রাইস, মানে বলছে এই মেকানিজমটা এত সুন্দর যে তোমাকে এখানে কাউকে ইন্টারফেয়ারই করতে হবে না, ঠিক আছে। তখনকার দিনে লিবারাল ইকোনমি চাইতে, লিবারাল কথার মানে জানিস কিনা না, লিবারাল ইকোনমি মানে হচ্ছে গভর্নমেন্ট উইল নট ইন্টারফেয়ার ইন দ্য ইকোনমি, গভর্নমেন্ট কোনো মার্কেটে ইন্টারফেয়ার করবে না, গভর্নমেন্ট কিন্তু কোনো মার্কেট ইয়ে করতে পারবে না, গভর্নমেন্ট ছাড়াই স্বাধীন ইকোনমি, ঠিক আছে, মানে মার্কেটটা তোমার মতন চলবে, ঠিক আছে। এই অ্যাডাম স্মিথ প্রথম এই জিনিসটাকে লক্ষ্য করেছিল, এবং অ্যাডাম স্মিথ এই জিনিসটাকে লক্ষ্য করে প্রথম দেখলো যে আমরা যে ইকোনমিতে ইয়ে করছি, সেই ইকোনমিতে একটা ইনভিজিবল হ্যান্ড, মার্কেটে একটা ইনভিজিবল হ্যান্ড আছে, এবং এই ইনভিজিবল হ্যান্ডটা বেসিক্যালি কি করছে, ইনভিজিবল হ্যান্ডটা এই মার্কেট মেকানিজমটাকে এমন করে স্ট্যান্ড করছে যে সব সময় আমরা কিন্তু ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছি। দেখ মানে খুব কমন এক্সাম্পল, যদি আমার কাছে 100 কেজি চালের ডিমান্ড থাকে আর 50 কেজি চালের সাপ্লাই থাকে, তাহলে ডিমান্ড বেশি সাপ্লাই কম, তাহলে মার্কেটে প্রাইসটা কি হবে, মার্কেটে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে, আর মার্কেটে যেই প্রাইসটা বেড়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আলটিমেটলি আমাদের প্রাইসটা মার্কেটে বেড়ে গেলেই তার ডিমান্ড কিন্তু আবার ফল করে যাবে, তার ডিমান্ড যখন আবার মার্কেটে ফল করে যাবে, তার ডিমান্ড যদি মার্কেটে ফল করে যায় সঙ্গে সঙ্গে আবার আমরা কিন্তু পুরোনো জায়গায় চলে আসবো। উল্টো দিক থেকে সাপ্লাই বেশি ডিমান্ড কম, সাপ্লাই বেশি ডিমান্ড কম হলে কি হবে, মার্কেটে কিন্তু প্রাইসটা কিন্তু আলটিমেটলি ফল করে যাবে, মার্কেটে যদি প্রাইস ফল করে যায় তার ডিমান্ড বেড়ে যাবে, আবার আমরা কিন্তু ইকুইলিব্রিয়ামে চলে যাব, তাই জন্য এটা বলেছিল। কিন্তু এরকম অনেক কেস আছে, অনেক জায়গা আছে যেখানে একটা ইকোনমি কিন্তু লিবারাল হলে হবে না, কারণ কি প্রচুর জায়গা আছে যেরকম এক্সেপশনাল কেস আছে সেখানে গভর্নমেন্টকে কিন্তু ইন্টারফেয়ার করতে হবে, গভর্নমেন্ট ইন্টারফেয়ার না করলে সেখানে কিন্তু ইকোনমিটা কিন্তু মার্কেটটা ফেল করে যাবে, গভর্নমেন্ট কিন্তু ইন্টারফেয়ার না করলে মার্কেট দাঁড়াবে না। তার একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে, নাম শুনেছিস এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। এমএসপি হচ্ছে
যে ধর যখন কোনোবার ধর আমি কথার কথা বললাম এই আমাদের এইবারের কোনো একটা জায়গা আসামে প্রচুর বন্যা হলো, তো আসামের যে বিখ্যাত জিনিস যেটা ইয়ে হতো আসামের চা, আসামের চাও কিন্তু খুব বিখ্যাত। তা আসামে বন্যা হওয়ার জন্য আসামের চা খুব এফেক্টেড হলো, কথার কথা বলছি এটা এক্সাম্পল দিয়ে। তো যদি এফেক্টেড হয় তাহলে কি হবে, তার সাপ্লাই মার্কেটে কমে যাবে। মানে ধর প্রত্যেকবার দেখা যায় যে 25 কেজি করে চা হয়, কথার কথা বলছি, কিন্তু এবারে দেখা গেছে 5 কেজি চা হয়েছে। তাহলে কতটা চা শর্টেজ, 20 কেজি চা শর্টেজ। এবার ব্যাপারটা হচ্ছে 20 কেজি চা যদি শর্টেজ হয় তখন লোকজন কি চাইবে, যে 5 কেজি চাটা যেটা তৈরি হয়েছে আর ডিমান্ড হয়তো দেখা যাচ্ছে 100 কেজি চায়ের ডিমান্ড। তা গভর্নমেন্ট দেখছে 100 কেজি চায়ের ডিমান্ড আর 5 কেজি চা আলটিমেটলি মার্কেটে আছে। তার মানে আমি তো কোনোভাবেই এটাকে মেলাতে পারবো না। আর এটাকে যদি মেলাতে না পারি এর দামটা মার্কেটে আকাশ ছোঁয়া হয়ে যাবে, কারণ কি 5 কেজি চা মাত্র তৈরি করতে পেরেছে চাষিরা, আর সেখানে আলটিমেটলি লোকজন 100 কেজি চা ডিমান্ড করছে, তাহলে আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে। তখন গভর্নমেন্ট কি করে, তখন একটা গভর্নমেন্ট কনসেপ্ট নিয়ে আসে যার নাম হচ্ছে, সেটাও তোদেরকে পড়াবো, তোদের সিলেবাসে দেখতে হবে এটা আছে কিনা, এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট বেসিক্যালি পুরোটা টেক ওভার করে নেয় নিজে। গভর্নমেন্ট টেক ওভার করে নিয়ে গভর্নমেন্ট সবসময় দেখে যে যদি আমার কাছে আমি আমি ধর এবার আমি কথার কথা বলছি, চাষিরা বলল আমরা প্রত্যেক কেজি চা 200 টাকার নিচে বেচবো না, 200 রুপিস পার কেজি। আর লোকজন বলছে যে না আমি 100 টাকার কেজির বেশি দেবো না, আমি 100 কেজি 100 রুপিস পার কেজি রেসপেক্টে আমি পার কেজি রেসপেক্টে দেবো। তাহলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। তাহলে এবার মানুষ এতটা চা, তাহলে ধর 5 কেজির মধ্যে দেখা গেল মানুষ টেনে টুনে 2 কেজি চা কিনলো, তাহলে 3 কেজি চা কি হবে, 3 কেজি চা কি নষ্ট হয়ে যাবে না। তখন গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট এই চাষিদেরকে এসে বলে যে তোমরা তাহলে আলটিমেটলি তোমরা যেই দামে বিক্রি করছো তোমরা দামটাকে মার্কেটে ফল করে দাও। লোকে যে 100 টাকা কেজি চাতে বিক্রি করতে চাইছে 100 টাকা কেজিতেই বিক্রি করো। কিন্তু তখন চাষিরা বলবে ঠিক আছে আমরা 100 কেজি চাতে 100 টাকা কেজিতে আমরা বিক্রি করে দেবো, কিন্তু আমরা কিন্তু 5 কেজিটা দিতে পারবো না, তাহলে আমরা ম্যাক্সিমাম আপনাদেরকে 2 কেজি বিক্রি করবো, বাদ বাকি 3 কেজি তাহলে কি হবে। তখন গভর্নমেন্ট এই 3 কেজি কিন্তু নিজের থেকে ওই চাষিদের থেকে কিন্তু কিনে নেবে, কিনে নিয়ে সেটাকে স্টকে রেখে দেয়। আমাদের এফসিআই আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই এর একটা কনসেপ্ট আছে যাকে বলা হয় বাফার স্টক। বাফার স্টক গভর্নমেন্ট কি করে, এই এক্সট্রা চা যেটাকে কিনে রাখে সেটাকেই বাফার স্টকে ফেলে দেয়। বাফার স্টকে ফেলে দিয়ে যখন এরকম কোভিড-19 মতন প্যান্ডেমিক বা কিছু আসে এই স্টক থেকে রেশন বা সবকিছু বের করে 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 কিন্তু লোকজনকে খাওয়ায়, ঠিক আছে। এটার কনসেপ্টটা জানি না তোদের সিলেবাসে আছে কিনা, বাট ইফ দেয়ার ইজ ইন ইট ইজ ইন দ্য সিলেবাস, আমি এটাকে তোদেরকে দেখাবো, ঠিক আছে, মার্কেট মেকানিজমটাকে দেখাবো যে এটা পুরো ডায়াগ্রাম দিয়ে দেখানো যায়। এটা হয়তো মানে দেখে শুনে মনে হলো যে কি এমন জিনিস 2 কেজি 4 কেজি বুঝতে পারলাম না, কিন্তু এটা পুরো ডায়াগ্রাম দিয়ে বোঝানো যায় যে গভর্নমেন্ট এক্সেস যে অ্যামাউন্টটা হয়, ঠিক আছে, সেইটা কিন্তু মানুষের থেকে কিনে নেয়, ঠিক আছে। যাই হোক, এবার আমরা কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের দিকে যেটা বলছিলাম, তাহলে আমরা একটা ডিমান্ড কার্ভ বা সাপ্লাই কার্ভকে যদি এরকম করে লিখি, আমাদের যদি কিউডি, কিউডি মানে হচ্ছে আমাদের ডিমান্ডের ইকুয়েশন এ মাইনাস বিপি, এ মাইনাস বিপি, তাহলে তুই যদি এখান থেকে ডেল কিউডি বাই ডেল বিপি করিস তাহলে তুই সঙ্গে সঙ্গে পেয়ে যাবি মাইনাস বি। আর আরেকটা ইকুয়েশন তোকে যদি লেখা হয় কিউএস মানে কোয়ান্টিটি সাপ্লাইড, সেটা হচ্ছে সি প্লাস ডিপি, সি প্লাস ডিপি, তাহলে তুই যদি এখান থেকে ডেল কিউএস বাই ডেল পি করিস তাহলে তুই সঙ্গে সঙ্গে পেয়ে যাবি শুধুমাত্র ডি। তাহলে হচ্ছে এখানে আমার ডিটা গ্রেটার দ্যান জিরো আর মাইনাস বিটা হচ্ছে লেস দ্যান জিরো। তার মানে আমি বুঝতেই পারছি এইমাত্র তুই যেই কথাটা বলছিলিস দুটো জিনিসই কিন্তু সেম, কিন্তু একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে ডিমান্ডের ক্ষেত্রে আমার স্লোপটা হচ্ছে নেগেটিভ আর আমাদের ইয়ের ক্ষেত্রে হচ্ছে স্লোপটা কিন্তু পজিটিভ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমি এইমাত্র বলছিলাম ইকুইলিব্রিয়াম, আমি এইমাত্র ইকুইলিব্রিয়ামের কথা বলছিলাম যে একটা মার্কেট ইকুইলিব্রিয়াম যখন হয়, তাহলে ধর তোর কাছে যদি এরকম দুটি ইকুয়েশন থাকে কিউডি ইকুয়ালস টু এ মাইনাস বিপি আর কিউএস ইকুয়ালস টু সি প্লাস ডিপি, ঠিক আছে, তাহলে তোকে যদি আমি জিজ্ঞেস করি যে তোকে একটা কন্ডিশন কি, তাহলে আমি এইমাত্র বললাম একটা কন্ডিশন, ডিমান্ড আর সাপ্লাই একে অপরকে যেই পয়েন্টে ইকুয়েট করছে সেই পয়েন্টটাই কিন্তু আমার হয়ে যাচ্ছে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। তাহলে তুই যদি এই দুটোকে ইকুয়েট করে দিস এ মাইনাস বিপি ইকুয়ালস টু সি প্লাস ডিপি, তার মানে আমার কাছে কোয়ান্টিটি ডিমান্ড এটা আর কোয়ান্টিটি সাপ্লাইড এটা, দ্য কোয়ান্টিটি কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে যে আমার কোয়ান্টিটি ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই যখন ইকুয়াল হয়ে যাচ্ছে সেটাই আমার কাছে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। তা সেটা যদি হয় তাহলে এ মাইনাস বিপি ইকুয়ালস টু সি প্লাস ডিপি, এটা যদি আমার কাছে হয় তাহলে এখান থেকে তুই যদি এটাকে বের করিস তাহলে তোর বেরোবে হচ্ছে এখান থেকে এ মাইনাস সি করে দিলি, এই পিটাকে কমন নিয়ে নিলি, বি প্লাস ডি, তাহলে এখান থেকে তুই যে মার্কেট প্রাইস মানে তোকে যদি এটা সলভ করেই দেখায় তাহলে এ এদিকে চলে আসবে মাইনাস সি, এদিকে এই বি মাইনাস ইকুয়ালস টু বিপি প্লাস ডিপি। তাহলে এখান থেকে তুই কি করলি, এখান থেকে পিটাকে কমন নে, পিটাকে কমন নিলে বি প্লাস ডি,
তাহলে পিটাকে যদি ক্যালকুলেট করে বের করিস এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি, তাই তো আসবে এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি। এই পিটা কি, এই পিটা কি, কি মনে হয় পিটা কি? আমরা তো দুটোকে ইকুয়াল করে একটা পি পেলাম, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস। এইমাত্র ছবিতে আঁকছিলাম না, এই যে পি স্টার আঁকছিলাম তো হ্যাঁ স্যার, ছবিতে, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম প্রাইস। তাহলে এখান থেকে তুই কোয়ান্টিটিটাকেও সলভ করতে পারবি। এবার এবার তুই যদি পিটা পেয়ে গেলি, ইকুইলিব্রিয়াম প্রাইস পেয়ে গেলি, এবার প্রত্যেকটা জায়গায় কোয়ান্টিটিটাকে বসিয়ে দে। তাহলে তোর কাছে প্রথম ইকুয়েশন ছিল কিউডি ইকুয়ালস টু এ মাইনাস বিপি, তাহলে তোর কাছে হবে এ মাইনাস বিটা যেরকম আছে রইলো, আর পি এর জায়গায় এ মাইনাস সি বাই বি প্লাস ডি বসিয়ে দিলি। দিয়ে তুই এটাকে সলভ করলি, সলভ করে তুই তাহলে কিউ স্টার পেয়ে যাবি, তুই তাহলে কিউ স্টার পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে পি স্টারের জায়গায় তুই যদি কিউ স্টার পেয়ে যাবি। ঠিক আছে, এবার এই অঙ্কটা কর দেখি নিজের হাতে, এখনই কর দেখি খাতা খুলে। এখান থেকে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি গুলো সলভ করে বের কর দেখি, 2 মার্কসের অনেক সময় দেয়। করছিস সেটা? হ্যাঁ কর। স্যার ইকুইলিব্রিয়াম প্রাইস আসছে 24 আর কোয়ান্টিটি 52। ইকুইলিব্রিয়াম প্রাইস আসছে 24 আর কোয়ান্টিটি 1। হ্যাঁ দেখ তাহলে ঠিক আছে, ঠিক আছে, এরকম অঙ্ক কিন্তু 2 মার্কসের জন্য দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে যে মার্কেট ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে যে সবসময় তোর প্রথম কন্ডিশন হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই এক হতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তোর যে প্রাইস আর কোয়ান্টিটি সেগুলো ইকোনমিক্যালি মিনিংফুল হতে হবে, মানে তার কিন্তু নেগেটিভ ভ্যালু হলে চলবে না। মানে তুই কখনো বলতে পারিস না যে আমার কোনো জিনিসের দাম মাইনাসে বা কোনো কোয়ান্টিটি মাইনাসে, মানে আমি মাইনাস দুখানা পেন কিনেছি বা মাইনাস 10 টাকা দিয়ে দুটো পেন কিনেছি, এটা বলতে পারিস না। তাহলে সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বোথ শুড বি ইকোনমিক্যালি মিনিংফুল, মানে যেটা মার্কেটে হয় অ্যাকচুয়ালি ইকোনমিক্সে যেটা হয় ইকোনমিক্যালি মিনিংফুল, আর তার জন্য নন নেগেটিভ ভ্যালুস থাকে। ঠিক আছে, আর দ্বিতীয় 3 নম্বর হচ্ছে বায়ার্স বা সেলার্স কারি কিন্তু এই পি স্টারটাকে চেঞ্জ করার জন্য কোনো রকম ইনসেন্টিভ থাকবে না। মানে তুই তো ইকুইলিব্রিয়াম প্রাইসটাকে চেঞ্জ করছিস, সেটার জন্য চেঞ্জ করে দেওয়ার জন্য কোনো রকম ইনসেন্টিভ কিন্তু বায়ার বা সেলারের কাছে কারোর কাছেই থাকবে না। ঠিক আছে, এবার হচ্ছে এক্সেস ডিমান্ড আর এক্সেস সাপ্লাই। ঠিক আছে, এক্সেস ডিমান্ড আর এক্সেস সাপ্লাই এইমাত্র বলছিলাম। এক্সেস ডিমান্ড কথাটার মানেই হচ্ছে শর্টেজ, মার্কেটে কোনো জিনিসের শর্টেজ পড়েছে। ঠিক আছে, মানে কোনো জিনিসের কম হয়েছে, মানে ধর আলটিমেটলি আমার শর্টেজ ইন দ্য সেন্স, তুই ওই মাত্র একটা এক্সাম্পল দিচ্ছিলাম 100 কেজি চালের ডিমান্ড আছে আর মার্কেটে হয়তো সাপ্লাই আছে 50 কেজি চাল, তার মানে আমার কাছে কতটা শর্টেজ আছে, আমার কাছে 50 কেজি অফ রাইসের কিন্তু একটা শর্টেজ আছে। তার মানে যখনই এক্সেস ডিমান্ড কথাটার মানে আমার যা ডিমান্ড ছিল সেটার থেকেও বেশি ডিমান্ড, তখন সেটাকেই কিন্তু বলা হয় হচ্ছে শর্টেজ। ঠিক আছে, আর এক্সেস সাপ্লাই মানে হচ্ছে কিন্তু আমাদের সারপ্লাস। এক্সেস সাপ্লাই মানেই হচ্ছে কিন্তু আমাদের সারপ্লাস মানে হচ্ছে যখনই তোর কাছে সাপ্লাই বেশি আছে ডিমান্ড কম আছে, আমার কাছে 100 কেজি অফ রাইস আছে কিন্তু আমার ডিমান্ড হচ্ছে 50 কেজি অফ রাইস, তাহলে সারপ্লাস। তাই জন্য বলছে শর্টেজ আর সারপ্লাস। ঠিক আছে, এবার শর্টেজ বা সারপ্লাসকে আমরা কিরাম দিয়ে লিখি, এই যে এক্সেস ডিমান্ড অ্যাট মার্কেট প্রাইস P1, মানে ধর তোকে যদি আমি এরকম একটা ইয়ে করি, তোকে যদি এরকম একটা ছবি আঁকি, একটা ডিমান্ড কার্ভ আর একটা সাপ্লাই কার্ভ। ঠিক আছে, এই পয়েন্টে তুই আছিস, এই পয়েন্টটা হচ্ছে তোর কাছে পি স্টার, এটা হচ্ছে পি স্টার মানে তোর কাছে ইয়ে ইকুইলিব্রিয়াম প্রাইস, আর তোর এটা হচ্ছে কিউ স্টার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আঁকছি না, দেখতে ইয়ে লাগবে। এইবার যদি আমি ধর তোকে বলি এই এই প্রাইসটা হচ্ছে P1, তাহলে এই প্রাইসে আমি যদি ক্যালকুলেট করে দেখি, এই প্রাইসে যদি ক্যালকুলেট করে দেখি এই প্রাইসে ডিমান্ড কত সাপ্লাই কত, ধর একটা ফ্রেশ পেজে আঁকি, দেখলে আরো ভালো বুঝতে পারবি শর্টেজ বা ইয়েটা। আচ্ছা দেখ,
ধর এটা হচ্ছে আমাদের, এদিকে আমরা কি মাপছি, এদিকে আমরা প্রাইস, আর এদিকে আমরা মাপছি কোয়ান্টিটি ডিমান্ড কমা কোয়ান্টিটি সাপ্লাই, ঠিক আছে? এইটা হচ্ছে তোর কাছে ডিমান্ড কার্ভ, আর এটা হচ্ছে তোর কাছে সাপ্লাই কার্ভ, ঠিক আছে? এইবার আমাকে একটা কথা বল, ধর এটা হচ্ছে তোর মার্কেট প্রাইস, প্রাইস ইকুইলিব্রিয়াম পি স্টার। নাও সাপোজ ইউ কনসিডার আ প্রাইস লেস দ্যান দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস পি ওয়ান, একটা প্রাইসকে ধর পি ওয়ান, ঠিক আছে? নাও টেল মি দ্যাট, আমাকে দেখে বলতো যে এই প্রাইসে ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি, পি ওয়ান প্রাইসে ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি, এইমাত্র শেখালাম কিরম ভাবে দেখবি এই প্রাইসে ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি। স্যার ডিমান্ড হ্যাঁ, সাপ্লাই ডিমান্ড বেশি হবে। ভালো করে দেখ, এটা সাপ্লাই কার্ভ আর এটা ডিমান্ড কার্ভ। ভালো করে দেখ, পি ওয়ান থেকে ধর দুটো পয়েন্ট কাটলি, এটা এ এটা বি। এবার বলতো পি ওয়ান প্রাইসে তোর কোয়ান্টিটি কোনটা ম্যাক্সিমাম আছে? তোকে যদি কেউ জিজ্ঞেস করে কোয়ান্টিটি তোমার ডিমান্ড কতটা, পি ওয়ান প্রাইসের ডিমান্ড কতটা, তাহলে তুই বলতে স্যার পারবি? হ্যাঁ, ডিমান্ডে ডিমান্ডে। তাহলে ধর এই পয়েন্টটাকে আমরা, অরিজিনকে আমরা ইকোনমিক্সে ম্যাক্সিমাম সময় জিরো বলি না, আমরা ও বলি, ঠিক আছে? তাহলে তোর এটা হয়ে যাচ্ছে কিউ ওয়ান নাম দিলাম ধর। তাহলে তোকে যদি কি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ড কত, কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে ও থেকে কিউ ওয়ান। এটা তো সেম হবে, পি ওয়ান আর বি আর ও কিউ ওয়ান তো সেম হবে, বিকজ ইজ এ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের তো অপোজিট সাইড সেম হয় তো। তাহলে তুই কি বলবি, ও কিউ ওয়ান হলো। এবার তোকে যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ সাপ্লাই, তাহলে ধর তুই এখানে একটা পয়েন্ট দিলি, এর নাম দিলি কিউ টু, ঠিক আছে? তাহলে তোর কোয়ান্টিটি সাপ্লাই কত হলো, কোয়ান্টিটি সাপ্লাই হলো ও কিউ টু, তাই তো হলো ও কিউ টু। এইবার আমাকে একটা কথা বল যে তোর যে প্রাইস লেভেল আছে, ঠিক আছে, তাহলে তুই যদি এখানে তোকে কেউ বলে এক্সেস ডিমান্ডটাকে লিখতে, তাহলে এক্সেস ডিমান্ডকে আমরা লিখি হচ্ছে এক্সেস ডিমান্ড অ্যাট প্রাইস পি ওয়ান, একটা নির্দিষ্ট দাম পি ওয়ান প্রাইসে এক্সেস ডিমান্ড কত হবে, ও কিউ ওয়ান মাইনাস ও কিউ টু। তার ভ্যালু কত হবে, ও কিউ ওয়ান মাইনাস ও কিউ টু করলে ভ্যালু কত হবে, ও কিউ ওয়ান মাইনাস ও কিউ টু কর, ভ্যালুটা কত ও হবে? ও ব্র্যাকেট Q1 মাইনাস Q2। ও ব্র্যাকেট মানে তুই যদি এমনি এখান থেকে দেখিস, এতটা থেকে এতটা বাদ দিয়ে দিবি, তাহলে তোর পড়ে থাকবে কিউ ওয়ান কিউ টু, তাই তো? হ্যাঁ কিউ হ্যাঁ ওয়ান কিউ টু। তাহলে দিস ইজ ইউর হুম এক্সেস ডিমান্ড, ঠিক আছে? নাও, নাও জাস্ট গো ফর দ্য মেকানিজম। Suppose you are a buyer, okay? Whenever you are see, whenever you can see that there is a excess demand in the market and there is a less supply in the market, what you will do? The price will increase in the market or the price will go up in the market or go down in the market? যদি মার্কেটে জিনিসপত্রের ডিমান্ড ও কিউ ওয়ান আর মার্কেটে জিনিসপত্রের যে সাপ্লাই সেটা হচ্ছে ও কিউ টু, তাহলে তুই কি করবি? তোর মার্কেটে জিনিসপত্রের দাম বেড়ে যাবে না কমে যাবে, কি মনে হয়? মার্কেটে জিনিসপত্রের স্যার দাম, ডিমান্ড যেহেতু বেশি আছে যে কমে হুম, যাবে, হ্যাঁ ভালো করে বল, ডিমান্ড বেশি আছে মানে ধর তো 100 কেজি, প্রাইস কমে যাবে। প্রাইস কমে যাবে, ডিমান্ড বেশি আছে সাপ্লাই কম, প্রাইস বাড়বে 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 প্রাইস বাড়বে বাড়বে প্রাইস বাড়বে বেড়ে বাড়বে। যাবে, তাই তো? মানে ধর তোর কাছে 100 খানা স্মার্টফোন মার্কেটে তুই দিতে পারবি, কিন্তু তোর মার্কেটে ডিমান্ড হচ্ছে 500 খানা স্মার্টফোনের, তাহলে স্মার্টফোনের প্রাইস কি হবে, বেড়ে যাবে। তাহলে যদি স্মার্টফোনের হ্যাঁ তাহলে স্যার। প্রাইসটা বাড়তে 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 কোন পজিশন অবধি যাবে সেটা বলতে পারবি? পি ওয়ান থেকে কোন পজিশন অবধি মানে কত দূর অবধি ঢুকতে পারবে যেখানে গিয়ে প্রাইসটা আবার স্টেবল হয়ে যাবে, প্রাইসটা কোন পজিশন? স্যার যেখানে স্যার হ্যাঁ, যেখানে যদি মানে সাপ্লাই এর এটা ধরি যেখানে ইকুইলিব্রিয়াম এতে কাটছে। একদম একদম একদমই সঠিক। তার মানে প্রাইসটা বাড়বে বাড়বে বাড়বে, কোন পজিশন অবধি গিয়ে বাড়বে, যেখানে হচ্ছে তোর ইকুইলিব্রিয়ামে হচ্ছে, তাই তো? তাহলে পি স্টারে গিয়ে থেকে যাবে, হলো, অসুবিধা নেই। তাহলে আমরা যদি মার্কেটে এক্সেস ডিমান্ড থাকে তাহলে কি হয়, প্রাইসটা বেড়ে যায়। একটা খুব বিখ্যাত কথা আছে জানিস তো, এটা ওই মার্শালিয়ান আমার কাছে একটা নোট আছে, সেই নোটটা তোকে পাঠাবো। বলছে বায়ার্স টেন্ডস টু রেজ দেয়ার বিডস when there is an excess demand in the market। কথাটার মানে হচ্ছে তুই বায়ার, আমি বায়ার, আমরা যখন দেখি মার্কেটে এক্সেস ডিমান্ড আছে আমরা আমাদের বিড গুলোকে কি করি, বাড়িয়ে দিই না কমিয়ে দিই? যখন আমাদের যখন আমাদের মার্কেটে কোনো জিনিসের এক্সেস ডিমান্ড থাকে, আমাদের বিড, বিড কথার মানে হচ্ছে সেই ইয়ে দেখেছিস তো, অকশন দেখেছিস তো, অকশনের মতন বিড বলছে। তা যখন আমরা বায়াররা দেখি যে মার্কেটে এক্সেস ডিমান্ড আছে, তখন আমরা কি করি, আমাদের বিড গুলোকে আস্তে 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 বাড়াতে থাকি। মানে ধর তুই যদি দেখিস যে আমার কাছে স্মার্টফোনটার ডিমান্ড প্রচুর কিন্তু সাপ্লাই কম,
তুই বলবি যে ঠিক আছে, মানে আমি খুব কমন এক্সাম্পল দিচ্ছি, ধর মার্কেটে আলটিমেটলি চাল 100 কেজির ডিমান্ড আছে, আর আলটিমেটলি তোর আমাদের ইয়ে হচ্ছে, সাপ্লাই হচ্ছে 50 কেজি। তা আমি প্রথম চাল নিতে গেলাম, আমি বললাম কত টাকায় দেবে, আমি বললো, আমাকে বললো 30 টাকা কিলো দিতে হবে। আমি বললাম ঠিক আছে দাও। আমি প্রথমে 2 কেজি চাল বা 5 কেজি চাল নিয়ে চলে গেলাম, তার মানে আরো ডিমান্ড বেড়ে গেল, মানে আরো সাপ্লাই শর্টেজ হয়ে গেল। এবার তুই যদি চাল নিতে যাস, তোকে কি বলবে সঙ্গে সঙ্গে? তুই বলবি ঠিক আছে, আমাকে তার থেকে মানে সায়ককে না দিয়ে আমি আপনাকে দিন, আমাকে চাল দিন, আমি আপনাকে 30 টাকা না আপনাকে 40 টাকা করে দেবো। তোকে ছেড়ে আরেকজন বললো ওকে রিতমকে না দিয়ে আমাকে দিন, আমি আপনাকে 45 টাকা করে দেবো। তাহলে আমরা তো বায়ার, আমরাই তো বায়ার। ঠিক যেরকম আইপিএল এর অকশন দেখেছিস তো, যেই প্লেয়ারের ডিমান্ড হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ। বেশি তাকে আস্তে আস্তে, তাই জন্য এই বিখ্যাত কথাটা আছে, বিখ্যাত কথাটা হচ্ছে বায়ার্স টেন্ডস টু রেজ দেয়ার বিডস when there is an excess demand in the market। তার মানে তোমার মার্কেটে যখন মারাত্মক এক্সেস ডিমান্ড আছে, তখন তুমি তোমার বিড গুলোকে আস্তে 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 বাড়তে থাকছো। তাহলে এই বিডটা কত দূর বাড়বে রে? P1 থেকে কত দূর বিডটা বাড়বে? P1 থেকে কিন্তু পিসটা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম, তাহলে পিস্টার অব্দি বাড়বে, ঠিক আছে। So this is the concept of excess demand. Now coming to the concept of excess supply, ঠিক আছে। এবার যদি আমরা উল্টো দিক থেকে দেখি, excess supply এর দিকটা দেখি, ধর সাপোজ let us take an point, দাঁড়া এটাকে মুছে দিই। নাও সাপোজ লেট আস টেক আ পয়েন্ট, পি স্টারের ওপরে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। পি স্টারের ওপরে একটা পয়েন্ট নিলাম, তার নাম হচ্ছে ধর P0, এই প্রাইসে। এবার আমাকে বলতো এই প্রাইসে ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি? এই প্রাইসে ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি? দেখেই বলতে পারবি। ফর P0 প্রাইস, এই প্রাইসে আমার ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি? এখান থেকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি দুটো পয়েন্টের নাম দিয়ে দে, আবার এখানে সি দে, এটার নাম ডি স্যার দে। সাপ্লাই বেশি। সাপ্লাই বেশি, তাহলে এখান থেকে তুই করে দিলি হচ্ছে Q1, আর এটার নাম তুই করে দিলি হচ্ছে Q2। তাহলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য সাপ্লাই, কোয়ান্টিটি সাপ্লাইড, তুই বলবি ও Q2। আর তোকে যদি বলে ও কোয়ান্টিটি ডিমান্ডেড, ও Q1, তাই তো। তাহলে তোকে যদি আবার তুই মাইনাস করিস, তাহলে তুই কি পাবি? তোর কতটা এক্সেস সাপ্লাই আছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ এক্সেস সাপ্লাই ইউ আর হ্যাভিং। তাহলে ও Q2 তো টোটাল সাপ্লাই আছে, আর মানুষজন হুম। চাইছে ও Q1, তাহলে তোর এক্সেস সাপ্লাইয়ের পোর্শনটা কতটা? এতটা। সেই তাহলে এতটাই। হচ্ছে Q1 Q2, তাই তো। Q1 Q2 টাই হচ্ছে আমার এক্সেস সাপ্লাই। তাহলে তোর কাছে যদি এক্সেস সাপ্লাই থাকে মার্কেটে, জিনিসপত্রের দাম কি হয়, কমে যায় না বেড়ে যায়? মার্কেটে যদি এক্সেস সাপ্লাই থাকে, জিনিসপত্রের দাম কি হয়, কমে যায় না বেড়ে যায়? কমে যায় কমে যায় কমে যায়। তাহলে যদি কমে যায়, তাহলে এটা কত দূর কমবে? P0 থেকে কত দূর অবধি কমবে, কত দূর নামবে, কত দূর অবধি নামবে P0 থেকে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম পয়েন্ট অবধি। তাহলে তুই বুঝে গেলি যে P0 থেকে P স্টারে কিন্তু আমার তাহলে নেমে গেল, P0 থেকে তাহলে P স্টারে কিন্তু আমার নেমে গেল। তাহলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে ইজ দিস ইকুইলিব্রিয়াম স্টেবল অর নট স্টেবল, তুই কি বলবি, উত্তর কি হবে? এটা পয়েন্ট হয় ই, এই ইকুইলিব্রিয়ামটা স্টেবল না নট স্টেবল? স্টেবল না না স্টেবল না? স্যার কোন পয়েন্টটা? এই পি স্টারের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আছে, মানে পি স্টার যে ইকুইলিব্রিয়াম প্রাইস বা ই যে পয়েন্টটা আছে, এটা কি স্টেবল হ্যাঁ ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? স্টেবল ইকুইলিব্রিয়াম। Because if we move to the upward section P0, we are again coming back to P star. If we are moving to the downward section P1, again we are coming to P star. So this is an stable equilibrium. So this is the concept of excess demand, excess supply and stability of a equilibrium. Okay, তাহলে এটা আমাদের কাছে হলো। এ দেখ এখানে একটা অঙ্কও করা আছে, ধর এইখানে হচ্ছে, জাস্ট এই অঙ্কটা একবার দেখ ভালো করে। এখানে তোকে বলছে যে আমাকে এখানে কোয়ান্টিটি ডিমান্ডের একটা ফাংশন দেওয়া আছে, কোয়ান্টিটি সাপ্লাইয়ের একটা ফাংশন দেওয়া আছে, দিয়ে বলছি ইভ্যালুয়েট অ্যাট পি ইকুয়ালস টু 20 বিলো পি স্টার 24। তার মানে বলছে পি স্টারটা 24 এইমাত্র বের করলি তো, এই অঙ্কটারই তো পি স্টার বের করলি, ইকুইলিব্রিয়াম প্রাইসটা 24 বেরোলো তোর হাতে খাতায়, তো এইমাত্র বের করলি। দিয়ে বলছে তুমি চেক করো তো পিতে কি হবে, দিয়ে বললো পিতে কি হবে। তাহলে তুই যদি পি স্টারটা তো 24 হয়, তুই জাস্ট পি স্টারটাকে কোয়ান্টিটি ডিমান্ডে একবার বসা, তোর হয়ে যাচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড 60 আর কোয়ান্টিটি সাপ্লাইড হচ্ছে 40। তাহলে তোর এক্সেস ডিমান্ড কতটা আছে? এক্সেস ডিমান্ড হচ্ছে 20 ইউনিট। 20। আর যদি তুই এটা ইভ্যালুয়েট করিস পি ইকুয়ালস টু 30 তে, মানে আমরা ঠিক P0 আর P1 নিলাম তো, ওরা 20 আর 30 নিয়েছে, আমরা তো P0 আর P1 নিয়ে চেক করলাম, ওরা 20 আর 24 আর 30 নিয়েছে, ঠিক আছে। তাহলে পি যদি 30 হয়, তাহলে আবার এখানে কোয়ান্টিটি ডিমান্ডে একবার বসা 40 আর 70, তাহলে এখানে সারপ্লাস ইউনিট আছে 30 ইউনিট, ঠিক আছে। আর এই তো এইমাত্র বোঝালাম, এই দেখ লেখা আছে বায়ার্স বিড আপ
ফর দ্য প্রাইস। এই মাত্র তোকে বোঝালাম হোয়াট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, যে পি স্টার থেকে তুই যদি P1 এ চলে যাস বা P0 তে চলে যাস, তুই অ্যাডজাস্ট করবি কি করে। আর স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ব্যাপারেও কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাছে কিন্তু কম্পারেটিভ স্ট্যাটিক অফ দ্য ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু আমাদের কাছে গল্প, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে এখানে তোরা দেখতে পারিস, এখানে তুই চেক করতে পারিস যে এটা কম্পারেটিভ স্ট্যাটিক, এটা তুই চাইলেও পড়তে পারিস, না চাইলেও না পড়তে পারিস। এইমাত্র পি স্টারটাকে বের করেছিলাম এ মাইনাস সি দিয়ে, তুই যদি এটাকে ডেরিভেটিভ করিস এর রেসপেক্টে, এইটা লাগবে না, ঠিক আছে। এই পোর্শনটা তোর দরকার নেই, এফেক্ট অফ চেঞ্জ ইন সাপ্লাই, দিস পোর্শন এগুলো লাগবে না, ঠিক আছে। এই জায়গাগুলো তাকে পড়তে হবে না, এইগুলো তো পড়িয়ে দিয়েছি। মুভমেন্ট অ্যালং আ কার্ভ ভার্সেস শিফট অফ দ্য কার্ভ, এগুলো অলরেডি পড়িয়ে দিয়েছি। এইবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্লেস, এটার জাস্ট আজকে একটা দেবো, মানে জাস্ট এটার একটুখানি কথাবার্তা বলবো, হোয়াট ইজ দিস, বা এই জিনিসটা হঠাৎ করে কেন, ঠিক আছে। ওই পার্টটা আর পড়তে হবে না, ওই অবধি ঠিক আছে, তোকে যেখানে বলে দিলাম ওই পার্টটা পড়তে হবে, কারণ কি এগুলো জাস্ট ডেরিভেটিভ করে চেক করেছি, ইন্টারসেপ্টটা চেঞ্জ হয়েছে নাকি, এই হয়েছে নাকি, দরকার নেই। এবার তোকে যদি আমি জিজ্ঞেস করি ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি বলতে কি বুঝি, আমরা তো ফিজিক্স বা ম্যাথসে পড়েছি ইলাস্টিসিটি মানে কি। ইলাস্টিসিটি মানে হচ্ছে আমাকে যদি একটা রাবার দেয় বা গার্ডার দেয়, আমি যদি ওটাকে টেনে দিই, টেনে যদি চেক করি যে ওর কতটা দূর অব্দি মানে ও এক্সটেন্ড করতে পারছে বা নিজেকে সরাতে পারছে, সেটাকে বলছে ইলাস্টিসিটি, ঠিক আছে। তোর তো 11-12 মনে হয় ফিজিক্স ছিল নাকি, Yes, 11-12? তাহলে tendency to ch- হ্যাঁ, তাহলে tendency to change its form and shape. একদম একদম তার টেন্ডেন্সি টু চেঞ্জ ইজ ফর্মাল শেপ, ওকে। বাট ইন কেস অফ ইকোনমিক্স ইলাস্টিসিটির কনসেপ্ট কিন্তু আলাদা, ঠিক আছে। ইকোনমিক্সে কিন্তু ইলাস্টিসিটি আমরা যেরকম ফিজিক্সে ইলাস্টিসিটি পড়ি সেরকম ইলাস্টিসিটি কিন্তু নয়। ইকোনমিক্স ইলাস্টিসিটি মানে হচ্ছে যে আমাদের যদি এরকম থাকে যে ধর তোর কাছে ডিমান্ড আছে, তোর কাছে প্রাইস আছে, ঠিক আছে। এবার ইলাস্টিসিটি মানে হচ্ছে দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড অফ আ কোয়ান্টিটি ডিউ টু দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ আ কোয়ান্টিটি। মানে কোনো জিনিসের যদি ডিমান্ড পরিবর্তন হয় এবং সেটা যদি তার প্রাইসের জন্য হতে পারে, বা অন্য কিছুর দাম কমে যাওয়ার বেড়ে যাওয়ার জন্য হতে পারে, বা আরেকটা হতে পারে যে আলটিমেটলি তার ইনকামের ওপর হতে পারে। মানে ধর আমি তোকে খুব বেসিক এক্সাম্পল দিচ্ছি, বেসিক এক্সাম্পল দিলেই বুঝে যাবে। মানে আমি যদি তোকে বলি ধর কোনো জিনিসের দাম, আমি একটা জাস্ট টেবিল আঁকছি, সেই টেবিলটা দেখলেই তুই বুঝে যাবি যে কোনো জিনিসের ধর প্রাইস হচ্ছে, দুটো কলাম আছে আমার কাছে, একটা প্রাইস আর একটা কোয়ান্টিটি, ঠিক আছে। কোনো জিনিসের দাম ছিল 20 টাকা, তখন তুই কিনতিস সেই জিনিসটা 5টা। সেই জিনিসটার দাম যখন হয়ে গেল 30 টাকা, জিনিসের দাম বেড়ে গেলে কোয়ান্টিটি ডিমান্ড কি হয়, জিনিসের দাম বেড়ে গেলে কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু বাই দ্য ল অফ ডিমান্ড কি বলে, যে জিনিসের দাম যদি ইনক্রিজ করে তাহলে কোয়ান্টিটি ডিমান্ড ফল করে যাবে, কোয়ান্টিটি ডিমান্ড তো ফল করে যায়। কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তার চাহিদা কি হবে, ফল করে যাবে। সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, কিন্তু ডিমান্ড কি হয়, বাই দ্য ল অফ ডিমান্ড দেয়ার ইজ আ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তার ডিমান্ড তো তাহলে ফল করে যায়। তাহলে ধর তোর যখন 20 টাকা ছিল তুই 5টা কিনতিস, এখন দাম বেড়ে গেছে 30 টাকা, তুই 5টা না তুই 4টে কিনিস। এবার তোকে যদি আমি খুব বেসিক জিজ্ঞেস করি, তোর ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি বের করতে বলি, মানে আমি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি বের করতে বলি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা হচ্ছে, এটাকে আমরা লিখি ইডি দিয়ে, বা অনেকে লিখি ইপি দিয়ে, ঠিক আছে। অনেকে এরকম ইপি এরকম লেখে, স্মল ই স্মল পি, ঠিক আছে, দাঁড়া লিখে দিচ্ছি। এটাকে লিখে হচ্ছে স্মল ই পি, এর ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। মানে তোকে যদি আমি খুব সিম্পল ভাষায় বলি যে কোনো জিনিসের দামের পরিবর্তনের জন্য, পার্সেন্টেজ অফ প্রাইস পরিবর্তনের জন্য তার যদি ডিমান্ডের পরিবর্তন হয়, কোনো জিনিসের দামের পরিবর্তনের জন্য তার যদি ডিমান্ডের পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এবার তুই এখান থেকে বের কর তো, তুই এটার পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস বের কর আর পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি বের কর, তুই কর, পারবি তো এটা আরামসে করতে। ফাইনাল প্রাইস মাইনাস ইনিশিয়াল প্রাইস ডিভাইডেড বাই ইনিশিয়াল প্রাইস ইনটু 100 করলে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস পেয়ে যাবি। আবার ফাইনাল কোয়ান্টিটি মাইনাস ইনিশিয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই ইনিশিয়াল কোয়ান্টিটি ইনটু 100 করলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি পেয়ে যাবি। দেখ কত হয়, Sorry, 33.3333 হ্যাঁ তাহলে দেখ এটা হবে কত, এটা পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ডটা কত আসছে,
30 minus 20, 10 by 100, sorry 10 by 20 into 100 এরকম সামথিং কিছু আসবে দেখ 5 স্যার মানে 50। 50 আর এটা কত হচ্ছে দেখ এটা হবে 4 minus 5 4 minus 5 by 5 into 100 তাহলে কত হবে মানে 1 by minus 1 by 5 into 100 তার মানে হবে হচ্ছে -20। -20 তাহলে দুটোকে ডিভাইড করে দে তাহলে দুটোকে ডিভাইড করে দে কত হবে তাহলে হবে হচ্ছে তোর 50 এই সরি উপরে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড তাহলে হচ্ছে -20 বাই 50 50 এটা কত আসছে -2/5। -2/5 তাহলে দিস ইজ ইওর ইলাস্টিসিটি অফ ডিমান্ড তাহলে হোয়েন এভার ইউ আর জাস্ট watching or you are just visualizing the percentage change in demand কোন জিনিসের যদি percentage change in demand due to percentage change in price দামের পরিবর্তনের জন্য যদি ডিমান্ডের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলি ইলাস্টিসিটি এবার বেসিক্যালি দেয়ার আর থ্রি টাইপস অফ ইলাস্টিসিটি ওয়ান হচ্ছে ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড টু হচ্ছে আমাদের ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর থ্রি হচ্ছে আমাদের ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড তিনটেকে একটু একটু করে বলি এটাকে নিয়ে এখন পুরো ডেপথে ঢুকবো না তোর ইউনিটের যে ফার্স্টের ইউনিটটা ছিল না ওই যে ডিমান্ড এন্ড সাপ্লাই দেখবি ওই পার্টটা কমপ্লিট হয়ে গেছে ইলাস্টিসিটিটা তোদের দিয়েছে আবার লাস্টের ইউনিটে ঢুকিয়ে দিয়েছে কেন জানি না এরকম করে করেছে কিন্তু করেছে ঠিক আছে আগে আগে যখন ইয়ে হতো তখন এরকম ইয়ে করে আলাদা করে থাকতো না তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ডিটারমাইনিং ভেরিয়েবল ঠিক আছে এবার আমরা যদি তিন রকম ইলাস্টিসিটি অফ ডিমান্ড হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটাকে এই মাত্র বলছিলাম ইডি বা অনেকে এটা বলে ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ওন প্রাইস যদি কোনো বস্তুর বা কোনো প্রোডাক্টের নিজের দামের পরিবর্তনের জন্য তার ডিমান্ডের পরিবর্তন হয় যদি কোনো বস্তু বা কোনো ইয়ের যদি নিজের দামের পরিবর্তনের জন্য তার ডিমান্ডের পরিবর্তন হয় তাহলে সেটাকে বলে হচ্ছে ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ঠিক আছে তাহলে তুই যদি এখানে দেখিস এটার ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড তাহলে কি হবে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড চেঞ্জকে তো আমরা ডেল্টা দিয়ে লিখি পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস কেন ডেল্টা লিখছি তার কারণ হচ্ছে আমরা চেঞ্জ লিখছি বলে ডেল্টা ইউজ করছি পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস এই মাত্র যেটা বের করলাম যদি কোনো জিনিসের নিজের দামের পরিবর্তনের জন্য তার ডিমান্ডেরও পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা অনেকে বলে ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ঠিক আছে আর একটা হয় সেটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ধর আমি তোকে বলছি ধর তোকে আমি তোর ইনকাম আর তোর একটা ডিমান্ডের একটা ছক বানিয়ে দিলাম তাহলে তোর ইনকাম যখন ছিল 100 টাকা তুই 5টা লেজের প্যাকেট খেতিস তোর ডিমান্ড যখন হলো 150 টাকা তুই এখন তাহলে তোর ইনকাম যদি বেড়ে যায় তাহলে তোর ডিমান্ড কি হবে ইনকামের সাথে ডিমান্ডের কেমন রিলেশন ইনকাম যদি বেড়ে যায় তাহলে ডিমান্ড কি হবে তোর ডিটারমাইনিং ফ্যাক্টর একটা বাড়বে তাহলে ধর এটা হয়ে গেল 8টা এবার তুই আমাকে বের করে দেখা পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম আর পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড দিয়ে দুটোকে ডিভাইড কর তাহলে এর ফর্মুলা কি হবে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম অফ দ্য কনজিউমার ঠিক আছে স্যার 50% আর এটা 60%। হ্যাঁ তাহলে দুটোকে ডিভাইড করে দিলে তাহলে তুই পেয়ে গেলি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ঠিক আছে 5/6। একদম তাহলে তুই ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড পেয়ে গেলি আচ্ছা এইবার হচ্ছে যে আমাদের কাছে আরেকটা হয় সেটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্রস প্রাইস মানে হচ্ছে যে ধর তোর কাছে যদি দুটো প্রোডাক্ট আছে ধর তোকে একটা কলাম বানিয়ে দিচ্ছি এইটা হচ্ছে প্রাইস অফ টি আর এইটা হচ্ছে ডিমান্ড ফর কফি ঠিক আছে আচ্ছা এবার আমাকে বল প্রাইস অফ টি যখন 10 টাকা করে পার কাপ ছিল কফি তখন মানুষজন 5টা খেত আর প্রাইস অফ টি যদি আলটিমেটলি 15 টাকা করে হয়ে যায় তাহলে কফির ডিমান্ড কি হবে বেড়ে যাবে না কমে যাবে টি এর প্রাইস যদি বেড়ে যায় কফির ডিমান্ড কি হবে স্যার বেড়ে যাবে তাহলে এটা ধর 8টা হয়ে গেল এবার আমাকে বলতে এই দুটো কিরকম টাইপের প্রোডাক্ট টি আর কফি হুইচ টাইপ অফ প্রোডাক্ট আগের দিন বললাম কমপ্লিমেন্টারি না দেখ কি লিখলাম সাবস্টিটিউট একদম তার মানে তুই যেটাকে টিচ করতে হয়েছে কমপ্লিমেন্টারি কোনগুলো বলেছিলাম চা আর চিনি টি এন্ড সুগার কমপ্লিমেন্টারি ঠিক আছে তাই তো তাহলে যদি তুই একে জিজ্ঞেস করা হয় যে ইফ দ্য ডিমান্ড ফর হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ফর কফি
ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ টি, তাহলে তুই সেটাও বের করতে পারবি। তার মানে ওয়েন এভার ইউর ডিমান্ড চেঞ্জেস ডিউ টু দ্য চেঞ্জ ইন প্রাইস অফ দ্য রিলেটেড কমোডিটি, দেন ইট ইজ নোন অ্যাজ ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে তিন রকম পড়লাম। যদি তোর প্রোডাক্টের নিজের দামের চেঞ্জের জন্য প্রোডাক্টের ডিমান্ড চেঞ্জ হয়ে যায়, তাহলে তুই সেটাকে কি বলিস? ক্রস প্রাইস এই ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। যদি তোর ইনকামের চেঞ্জের জন্য, যদি তোর ইনকামের চেঞ্জের জন্য তোর ডিমান্ড চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাকে কি বলিস? ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আর যদি তোর অন্য কোনো বস্তুর দামের জন্য তোর এই পার্টিকুলার প্রোডাক্টের ডিমান্ড চেঞ্জ হয়ে যায়, তখন তাহলে কি বললি? ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ঠিক আছে, এই তিনটে হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কনসেপ্ট। আবার এই ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা বড় টপিক আছে, এটা শুধু একটা গোটা দিন লাগবে। এটাকে জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম। এবার এটাকে আমরা ওই ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন দিয়ে করতে পারবো। এটাকে আমরা এই ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন দিয়ে করে আলটিমেটলি আমরা ইয়ে করতে পারবো। ঠিক আছে, তা এটাকে জাস্ট আমি একটা তোকে ওভারভিউ দিলাম। তোর এই অবধি ওই মার্কেট মেকানিজম বা যা যা পড়ালাম তার অবধি যদি কোনো কোয়েশ্চেন থাকে বল। আদারওয়াইজ আমরা নেক্সট ক্লাসে যেটা ধরবো সেটা হচ্ছে ইলাস্টিসিটিটাকে ধরবো, ইলাস্টিসিটিটাকে পুরো কমপ্লিট করে শেষ করে দেবো। তাহলে আমাদের ইলাস্টিসিটি নিয়ে আর কোনো চাপ থাকবে না। ঠিক আছে, এই মার্কেট ঠিক আছে স্যার, এত মেকানিজম অবধি। এত অবধি কোনো অসুবিধা নেই তো? বোঝা গেছে সবই? না স্যার। ঠিক আছে, স্যার এটা পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ এটাও পাঠিয়ে দেবো। তার সাথে সাথে আমি তোদেরকে তোকে একটা আরেকটা ভালো নোটও